কলেজের সামনের দিকটা দাঁড়িয়ে সিগারেট খাওয়ার মতো কোনো সুযোগ হয় না। মেন গেট হওয়ার কারণে সেখান দিয়ে স্যার, ম্যাডাম আর কমিটির লোকজন সবসময় যাতায়াত করে। তার উপর সিনিয়র ভাইয়ারা তো আছেই। তাই কলেজের পিছন দিকটা বন্ধুদের সাথে দাঁড়িয়ে ঈশান মনের সুখে সিগারেটে সুখ টান দিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ বাদেই কেউ একজন এসে ঈশানের সামনে দাঁড়ালো। কিছু বুঝে ওঠার আগেই গালে কষিয়ে একটা থাপ্পড় মারতেই সিগারেটটা পড়ে গেল। ঈশান সাথে সাথে হতভম্ব হয়ে সামনের দিকে তাকালো। সামনে একটা মেয়ে রাগী চোখে ওর দিকেই তাকিয়ে আছে। নীল শাড়ি, মাথায় হিজাব আর হাত ভর্তি চুড়ি, চোখে কাজল, সব মিলিয়ে মেয়েটাকে অসম্ভব সুন্দরী লাগছে। এই মুহূর্তে রাগের কারণে মেয়েটার নাক আর গালগুলো লাল হয়ে আছে। থাপ্পড় খেয়ে ঈশান সেই থেকে মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইল। মেয়েটাকে দেখে মনে হচ্ছে কোনো সিনিয়র আপু হবে। ঈশানকে চুপ করে থাকতে দেখে মেয়েটার মিষ্টি কণ্ঠে রাগ নিয়ে বলতে লাগলো, তোমার সাহস কি করে হয় কলেজের এরিয়ায় দাঁড়িয়ে সিগারেট খাওয়ার? একে বকাটের মতো দেখতে, তার উপরে বেয়াদবের মতো কাজ করছো। বাসা থেকে আব্বু আম্মু জানে তাদের ছেলে বকাটের মতো কলেজে এসে বেয়াদবি করে বেড়ায়? ঈশান ঠায় দাঁড়িয়ে মেয়েটার রাগী কণ্ঠস্বর শুনতে লাগলো। ও সেই থেকে হাঁ করে মেয়েটার দিকে তাকিয়ে আছে, কারণ সামনে দাঁড়িয়ে আছে একটা মায়াবী পরী, দেখতে অসম্ভব রকমের সুন্দর। ঈশানের কাছে মনে হচ্ছে জীবনে প্রথম এত সুন্দর, সুইট, কিউট আর মারাত্মক লেভেলের মায়াবী কাউকে দেখছে। মেয়েটার রাগী চোখের দিকে তাকিয়ে ঈশানের কথা বলার ভাষা হারিয়ে গেছে। ঈশানের শার্টের উপরের বোতামটা খোলা, তার সাথে সানগ্লাস ঝোলানো, সুন্দর করে চুলগুলো একপাশে সেট করা, কিন্তু শার্টের উপরের বোতামটা খোলা আর দুই সাইডের শার্টটা একটু কাট করা। গরমের কারণেই ঈশান এমন করে রেখেছে, তাই মেয়েটা ওকে এমন করে দেখেই হয়তো বখাটে বলে আখ্যায়িত করেছে। ঈশানের মুখে কথা নেই, তাই মেয়েটা আবারও বলতে লাগলো, একে তো বেয়াদবি করছো, তার উপরে আবার কথা না বলে আরেকটা বেয়াদবি করছো। তোমার বাসায় জান্নাত হবে তো। ঈশানের বন্ধুরা কিছুটা এগিয়ে আসলো। ওরা কিছুটা দূরে দাঁড়িয়েছিল আর এতক্ষণ মেয়েটার এমন কথা শুনছিল। মেয়েটা আর কিছু বলার আগেই ঈশানের বন্ধু মেহেদি বলতে লাগলো, এই যে আপু, সেই তখন থেকে দেখছি আপনি আমার বন্ধুকে যা নয় তাই বলছেন, তার উপর আবার সামান্য কারণে গায়ে হাত তুললেন। দেখে তো প্রথমে মনে হচ্ছে কলেজে প্রথম দিন এসেই এমন একটা কাজ করে ফেললেন। তার মানে তোমরা সবাই একই গোয়ালের গরু। দাঁড়াও, আমি প্রিন্সিপালের কাছে তোমাদের নামে সুন্দর করে কমপ্লেন দিচ্ছি, তারপর দেখি তোমাদের এত কথা কোথায় থাকে। ঈশানের আরেক বন্ধু কিছু বলবে তার আগেই ঈশান শুভর হাত ধরে ওকে আটকে দেয়। ঈশান ওর হাত ধরতেই শুভ আর কিছু বলতে পারল না। মেয়েটা ইচ্ছে মতো ওদের বকাঝকা করে চলে গেল। মেয়েটা চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে ঈশান একটু হাসার চেষ্টা করে মাটি থেকে সিগারেটটা তুলে একটু পরিষ্কার করে আবারও মুখে দিল। ঈশান এখনও ওই রাগিনী মেয়েটার দিকেই তাকিয়ে আছে। এবার শুভ ঈশানকে বলতে লাগলো, তোর সমস্যা কোথায়? আচ্ছা, কোথায় কি বলতে হয় সেটা কি আমরা জানি না? মেয়েটা এত কথা তোকে শুনিয়ে গেল, তার উপর আমাদেরও ছাড়েনি, আর তুই কিনা আমাকে আটকে দিলি, ওকে কিছুই বলতে দিলি না কেন? কি সমস্যা তোর? মেয়েটার নিশ্চয়ই কলেজের কোনো সিনিয়র হবে, দেখেই বোঝা যাচ্ছে যে পরিমাণে রাগী আর জেদি, তাতে সত্যি সত্যি প্রিন্সিপালের কাছে নালিশ ঠুকে দিতে পারে। খামোখা নতুন কারোর সাথে ঝামেলা জড়ানো ঠিক হবে না। ও একটা মেয়ে, মেয়েদের সাথে কখনো ঝামেলা করতে নেই, জানিস না? তাই বলে যা নয় তাই বলে অপমান করে যাবে? সিগারেটই তো খেয়েছিস, এমন তো নয় যে মেয়েদের ডিস্টার্ব করেছিস। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কলেজের পেছন দিকটা দিয়ে কে কলেজে ঢোকে? কে জানে, ওনার হয়তো বা এটাই অভ্যাস, আমাদের মতো লুকিয়ে চুরি এপাশ ওপাশ দিয়ে কলেজে ঢোকা। এখন কথা না বলে চল, ক্লাসের সময় হয়ে আসে, ক্লাসের দিকে যাই। ঈশানের মুখে এমন কথা শুনে সবাই অবাক চোখে তাকালো। ঈশান পাত্তা না দিয়ে ক্লাসের দিকে হাঁটা ধরতেই মেহেদি পিছন থেকে বলতে লাগলো, তোর ব্যাপারটা কি বলতো? এই তো ঠেলেও তোকে ক্লাসে নেওয়া যায় না, আর আজকে হুটহাঁটি বলছিস ক্লাসে যাবি। ক্লাসে যাওয়ার তো দূরে থাক, ক্লাসের আশেপাশেও নেওয়া যায় না, আর এখন বলছিস ক্লাস করবি। না মানে আমি দেখতে যাচ্ছি মেয়েটা কি সত্যি সত্যি প্রিন্সিপালের কাছে কিছু বলে কিনা। ওরা সবাই বকবক করতে করতে ক্লাসে চলে আসলো। কিছুক্ষণ বাদেই কেউ প্রবেশ করলো। ঈশান ফোনটা ঘাঁটাঘাঁটি করছিল, কিন্তু কারো উপস্থিতিতে সবাই দাঁড়িয়ে যেতে ঈশান দাঁড়ালো। ছেলেটা সামনে তাকিয়ে বিস্ময়ের দৃষ্টিতে তাকালো। এই কি?
এ আবার এখানে এলো কি করে? সেই তখনকার মেয়েটা, অর্থাৎ ঈশানকে যে মেয়ে থাপ্পড় মেরেছিল সেই মেয়েটাই ওদের সামনে দাঁড়িয়ে আছে। ঈশান ভাবতে আরম্ভ করলো এই মেয়েটা কে হতে পারে। এখন সামনে থেকে দেখে মনে হচ্ছে নিশ্চয় ম্যাডাম হবে, কারণ মেয়েটার হাতে বই আর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র। মেয়েটা এসেই টেবিলের উপর হাতে জিনিসগুলো রেখে বলতে লাগলো, ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের নিউ ইংলিশ টিচার। আমি আজই জয়েন করেছি আর আজকে থেকে তোমাদের প্রথম ক্লাসটা নিব। আজকে ফার্স্ট ক্লাস, তাই চাইছি না ক্লাস দিয়ে তোমাদের মুডটা নষ্ট করে দিতে। প্রথমত আসলাম, তাই সবার সাথে আগে পরিচয় হব আর শেষে আমার পরিচয় দেব। মেয়েটা অর্থাৎ ম্যাডাম কথাটা বলেই এবার ঈশানের দিকে তাকালো। উনি এতক্ষণ হয়তো ঈশানকে খেয়াল করেনি। ঈশান ফ্যাল করে ম্যাডামের দিকেই তাকিয়ে আছে। মেয়েটার রাগী চোখে তাকাতেই ঈশান চোখ জোড়া ফিরিয়ে নিল। একে একে সবার পরিচয় দিতে লাগলো। কিছুক্ষণ বাদেই যখন ঈশানের পালা এলো তখন ও দাঁড়ালো। সাথে সাথে নতুন আগুন সুন্দরী ম্যাডাম বলতে আরম্ভ করলো, হিউ, তুমি সেই তখনকার ছেলেটা না যে সিগারেট খাচ্ছিলে? চুপচাপ বেয়াদবের মতো চুপচাপ দাঁড়িয়েছিলে। তুমি এখানে কি করছো? নিশ্চয়ই তুমি বড় লোকের কোনো বকে যাওয়া ছেলে। যদি ভুল না করি তেমনটাই হবে, নাহলে কেউ কলেজ ক্যাম্পাসে সিগারেট খেতে পারে না। ঈশান মেয়েদের খুবই সম্মান করে, কিন্তু মেয়েটা আসার পর থেকে ওকে যেখানেই দেখেছে সেখানেই অপমান করেছে। তো ঈশান মাথা নিচু করে রইল আর ম্যাডাম ওর দিকে তাকিয়ে আছে। ঈশান কিছু বলছে না, বকা খেয়েই চলেছে। ছেলেটা এতটাও বাজে নয় যতটা ম্যাডাম ওকে বলল। ঈশানের এক দেখাতেই মেয়েটাকে কলেজের কোনো সিনিয়র আপু মনে হয়েছিল, কিন্তু পরবর্তীতে আবার যখন ক্লাসে ম্যাডামের পরিচয় দিল তখনই হঠাৎ ফুস হয়ে গেল। ভাগ্যিস তখন কিছু বলেনি, অন্য কোনো ছেলে হলে এতক্ষণ নাকে মুখে ব্যান্ডেজ করা থাকতো, কারণ ঈশান গায়ে হাত তোলা কিংবা কোনো ঝামেলা চায় না। তারপরও যদি কেউ যেচে আসে তাকে ছাড় দেওয়ার পাত্রও ঈশান নয়। ম্যাডাম ঈশানকে চুপ করে থাকা দেখে আবারও বলতে লাগলো, কি সমস্যা তোমার? কথা বলছো না কেন? নাকি পরিচয় দেওয়ার ইচ্ছা নেই? পরিচয় কি দিবে? তোমার পরিচয় এমনিতেই জেনে গেছি। আমার ক্লাসে আর যাই করো এই বেয়াদবটা করা যাবে না। আর হয় চুপচাপ থাকবে, না হয় ক্লাস থেকে বেরিয়ে যাবে। ঈশান আর কিছু বলতে পারল না। ম্যাডাম ওর পাশের জনের পরিচয় নিতে লাগলো। সবার পরিচয় দেওয়া শেষ হলে ম্যাডাম বলতে লাগলো, আমি কবিতা আক্তার করি, এই শহরে নতুন এসেছি, এই কলেজে জব পেয়েছি, এখানে এসেছি আর এখন থেকে এখানেই থাকবো। বলতে পারো এক প্রকার চাকরিটা শখের বশেই করা। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে শিক্ষকতা একটা সম্মানের পেশা। ম্যাডাম হাজারটা কথা বলতে লাগলো। ঈশান শুধু আর চোখে ম্যাডামের কথা শুনেই যাচ্ছে। মেয়েটা থুকো, ম্যাডাম অসম্ভব রকমের সুন্দরী, যে কেউ প্রথম দেখাতেই ভালোবেসে ফেলবে। অসম্ভব রকমের মায়াবী মেয়েটাকেই ঈশান দেখে যাচ্ছে। কিছুক্ষণ বাদেই কলি ম্যাডাম ক্লাস শেষ করে বেরোলো। যাবার সময় আর চোখে একবার ঈশানকে দেখে নিয়ে বেরোলো। ঈশান কোনো কথা না বলে ওখানেই মুখে হাত দিয়ে বসে রইল। এবার মেহেদি বলতে লাগলো, এইটা কিন্তু ম্যাডামের একদমই ঠিক হয়নি। আসার পর ভদ্র মহিলা যা নয় তাই বলেছে সেটা মনে নিলাম, কিন্তু ক্লাসে এসেও তোর সাথে এমন মিসবিহেভ করলো। বাদ দে, উনি আমাদের সিনিয়র আর ম্যাডাম। স্যার কিংবা ম্যাডাম আমাদের কিছু বলতেই পারে, তাই বলে রাগ করার কি আছে? তাই বলে সবার সামনে অপমান? আমরা এতটা ছোট নয় যে আমাদের অপমান করবে। তাছাড়া এরকম করে অপমান করার মানেটা কি? উনি গায়ে হাত তুলতে পারে সেটা ঠিক আছে, কিন্তু এমন করে সবার সামনে কথা না বলতে দেওয়া, বখাটে প্রমাণ করা, এটা কোন আইনে আছে বলতো? নাকি এটাই শিক্ষিকাদের আদর্শ, কাউকে ছোট করে কথা বলা? এগুলো বলে কি হবে? খামাখা ওনার ওপর রাগ দেখিয়ে লাভ নেই। আমাদেরও এই কলেজে বেশি সময় বাকি নেই। আজ নয়তো বা কাল এই কলেজ থেকে বেরিয়ে যাব, তখন আর কথা শোনাতে পারবে না। তোর সবকিছুতে বাড়াবাড়ি। এত কিছু বললো আর তুই চুপ করে থাকলি? ম্যাডাম তাই বলে সবার সামনে এরকম করে ছোট করবে? যা বলার বাইরেতে বলে এসেছে সেটা আবার সবার সামনে ঢাকঢোল পিটিয়ে বলতে হবে কেন? কি জানি, ম্যাডাম হয়তো ছেলেদের পছন্দ করে না, আর নয়তো বা সিগারেট খেয়েছে বলে আমাকে বকেটে বলে মনে হচ্ছে। তাছাড়া আমি কি খুব ভালো নাকি? আমাকে তো সবাই বকেটে বলে। দেখিস না সব সময় কেমন মারপিট করতেই থাকি। মানুষকে হেল্প করতে গিয়ে নিজেই বিপদে পড়ি।
খামোখা ঝামেলায় জড়িয়ে যায়, তাহলে তো বকেটে বলবেই। নিজেকে সবসময় ছোট ভাববি না তো। মানুষ তোকে যতটা খারাপ বলে তুই অতটাও খারাপ নস। যারা তোকে ভালোভাবে চেনে তারা খুব ভালো করেই জানে তুই কেমন। কেমন আবার? বড়লোক বাবা মায়ের বকে যাওয়া ছেলে। ম্যাডাম তো ঠিকই বলেছে, আমি যেমন তেমনটাই বলেছে। ঈশান কথাটা বলেই ফোনে স্ক্রল করতে মনোযোগ দিল। মেহেদি, শুভ ঈশানের দিকে তাকিয়ে রইল। এমন একটা কথার মধ্যেও ঈশানের একটা কষ্ট লুকিয়ে আছে ভেবেই ওরা আর কোনো কথা বলল না। সেদিন সবগুলো ক্লাস করে ওরা ক্যান্টিনে গিয়ে বসলো। কফি খেয়ে তারপর কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল ঈশান। এখন আর বাসায় যাবে না, কারণ বাসায় যাওয়ার মতো কেউ নেই, একদম একলা একা। বাসায় থাকার মধ্যে আছে শুধু কয়েকজন কাজের লোক। আব্বু আম্মু এত কিছু দেখে রেখে গেলেও ভালোবাসা কিংবা ভালোবাসার কোনো জায়গা রেখে যায়নি। ঈশান এসে একটা টং দোকানে বসলো। বিকেল হতে চললো, তারপরও বাসায় যাওয়ার নাম নেই। কিছুক্ষণ বাদেই মনে হলো যে শরীরটা গরমে ঘেমে নিয়ে একাকার, শাওয়ার নেওয়া দরকার। তাই বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় এসে রুমে ঢুকতেই মনে হলো পুরো রুমটা কেমন একটা নোংরা আর অগোছালো অবস্থায় হয়ে আছে। পরিষ্কার করার মতো কেউ নেই। কথাটা ভেবেই হাসলো ঈশান। তারপর নিজেই পরিষ্কার করে ওয়াশরুমে ঢুকে গেল। বিকেলের নাস্তা করার জন্য বাইরে আসতেই কাজের লোকটা বলতে আরম্ভ করলো, বাবা, সারাদিন কোথায় কোথায় থাকো? আমি তোমার জন্য রান্না করে বসে থাকি, তুমি বাসায় ফেরো না, আর সেই খাবারগুলো আমাদেরই খেতে হয়। তাতে কি আছে চাচা? তোমরাও তো আমার পরিবারের একজন। তোমরা ছাড়া আমার পাশে আর কে আছে এখন? আমি তোমাদের কাজের লোক বলে ভাবি না, নিজের পরিবারই একজন ভাবি। ঈশান কথাটা বলেই ডাইনিং টেবিলে গিয়ে বসলো। এবার কাজের লোকটা ফ্রিজ থেকে কিছু খাবার এনে ঈশানের সামনে রাখলো। ছেলেটা ঠান্ডা খাবারই খেতে আরম্ভ করলো, কোনো কথা বলল না। আম্মু থাকলে হয়তোবা চিৎকার চেঁচামেচি করে পুরো বাড়িটা মাথায় করে নিত। কাজের লোকটা সব কিছু ভেবেই চুপচাপ দাঁড়িয়ে রইল। কত চঞ্চল স্বভাবের একটা ছেলে নিমেষের মধ্যেই কেমন জানি শান্ত স্বভাবের হয়ে গেছে। কেউ দেখলেই বলবে না এই ছেলেটা এতটা চঞ্চল আর দুষ্টু ছিল। আর আজকে সে নিশ্চুপ হয়ে গেছে। পরিস্থিতির সময় মানুষকে কতটা পাল্টে দেয়। বৃদ্ধ লোকটা দীর্ঘশ্বাস ফেলে কিচেনে যাওয়ার জন্য পা বাড়াতেই আবারও পিছন ফিরে বলতে লাগলো, রাতে কি রান্না করবো বাবা? চাচা, তোমাদের যা ভালো মনে হয় করো তো। আর হ্যাঁ, বাজার না থাকলে বলো, আমি এনে দেব। রহিম চাচা আর কিছু বলল না। এসব রোজগারি ঘটনা। লোকটা যখন ঈশানকে বলে কি রান্না করবে, ও খালি বলে তোমাদের যা ইচ্ছে রান্না করো। অন্যদিকে কলি ক্লাসগুলো শেষ করে বাসার দিকে যাচ্ছিল। হঠাৎই একটা রাস্তার মোড়ে একটা টক দোকানের দেওয়ালে পিঠে গিয়ে বসে আছে। কলি ছেলেটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। ভালো ছেলেটার হয়তো এই একটা কাজ, এখানে সেখানে বসে থাকা। পরদিন যখন কলেজে আসলো, এসে ঈশানের সাথে ম্যাডামের দেখা হলো ক্যাম্পাসে। কিন্তু ঈশান ক্যাম্পাসে আজকে ভদ্রভাবেই বসেছিল। কলি চলে যাচ্ছিল, কিন্তু তখনই মনে হলো ক্যাম্পাসে বসে আবারও কোনো মেয়েদের ডিস্টার্ব করছে না তো। কলি ফিরে এসে ওদের সামনে দাঁড়ালো। ওরা অবাক চোখে ম্যাডামের দিকে তাকিয়ে আছে। ম্যাডাম এসেই বলতে আরম্ভ করলো, কি ব্যাপার, তোমরা এখানে কেন? এখন এখান থেকে সব স্টুডেন্ট কলেজে প্রবেশ করে, আর তোমরা সব সময় এখানে দাঁড়িয়ে থাকো কেন? এখানে দাঁড়িয়ে মেয়েদের ডিস্টার্ব করা হচ্ছে, তাই না? না মানে আসলে ম্যাডাম, আমরা তো এখানেই বসে আড্ডা দিই রোজ, তাই আর কি আজকেও। একদম নয়, এখানে আর তোমরা বসবে না। তোমরা ভালো মানুষ, সেটা আমার জানা আছে। লেখাপড়া করো বলেই তো মনে হয় না। আমি কথা বলছি, কানে যাচ্ছে না তাই না? এখানে বসে মেয়েদের ডিস্টার্ব করবে না। আর যদি ভুলেও এইসব দেখি কোনো মেয়েকে ডিস্টার্ব করেছো না, তাহলে ঘাট ধাক্কা দিয়ে কলেজ থেকে বের করে দেবো। মেহেদি কিছু বলার আগে ঈশান ওর হাতের উপর হাত রেখে থামিয়ে দিল। ম্যাডাম আরও কিছুক্ষণ বকাঝকা করে ওদের ধমকে সেখান থেকে পাঠিয়ে দিতেই ঈশান, মেহেদি, শুভ আর ওদের বাকি ফ্রেন্ডগুলো ক্লাসে ঢুকে গেল। ক্লাসে এসে মেহেদি রাগে একটা ছুঁড়ে মারল টেবিলের উপর আর বলতে লাগলো, তোর এই একটাই সমস্যা, খুব বেশি মানবতা তোর মধ্যে, না হলে আজকে এই অবস্থা হতো না। আসার পর থেকে ম্যাডাম আমাদেরকে অপমান করেই যাচ্ছে, আর তুইও চুপ করেই ওনার কথা শুনে যাচ্ছিস। এমন কোনো অন্যায় করিসনি কিংবা আর করিনি যার জন্য আমাদের কথা শুনে যেতে হবে।
মেহেদির এরকম রাগী কণ্ঠ শুনে ঈশান কিছুক্ষণ ওর চোখের দিকে তাকিয়ে রইল। রাগে যেন ছেলেটার শরীর জ্বলে উঠেছে। ঈশান ওর কাঁধে হাত রেখে বলতে লাগলো, বেশি রাগ করা ভালো নয়, শরীরের পক্ষে ক্ষতিকারক। মেয়ে মানুষ, উনি কি বা বলতে ওনাকে। তাছাড়া খামোকা ক্লাসের ম্যাডামের সাথে ঝামেলায় জড়িয়ে আরো বেয়াদব বলে পরিচিত হব। উনি আমাকে বেয়াদব বলেছে, তাই বলে তোরা কি তাই হবে? বাদ দে এসব। উনি যা বলার বলবে। ম্যাডাম আমাদের প্রথম দিন যেমন করে দেখেছে তেমন করে ঠিক প্রেজেন্ট করেছে, এতে ওনার কোনো দোষ নেই, দোষটা আমাদেরই। কিছুক্ষণ বাদেই ক্লাসে কলি ম্যাডাম আসলো আর এসেই ঈশানকে হাজারটা কথা শোনালো। ঈশান চুপচাপ সব কথা গিলে নিল। কলি সেদিন রাতে মনে হতে লাগলো, এই কি রে বাবা, এসে থেকে ছেলেটাকে অপমান করছে, হাজারটা কথা শোনালাম, তারপরে একটা জবাব দিল না, সব সময় চুপ করে থাকে। তার মানে কি দোষটা ওর সেটা স্বীকার করে নিয়েছে? আর নিবে নাই বা কেন? দোষ করেছে সেটা স্বীকার করতেই হবে। এমন করে পুরো একটা সপ্তাহ কেটে গেল। এই একটা সপ্তাহে ম্যাডাম যেখানে ঈশানকে দেখেছে সেখানে হাজারটা কথা শুনিয়েছে। কলি প্রতিদিন বাসায় যাওয়ার সময় পাড়ার মোড়ে বসে থাকতে দেখেছে, আর না হলে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময়। ঈশানের বাসা থেকে কলির বাসাটা প্রায় 30 মিনিটের রাস্তা, তাই একই রাস্তা দিয়েই যাওয়া আসার সময় মাঝে মধ্যেই ছেলেটাকে দেখে। আর দেখে হাজারটা বাজে আর নেগেটিভ চিন্তাভাবনা কলির মাথার মধ্যে ঘুরপাক খায়। ভাবে ঈশান বড় লোকের কোনো বকে যাওয়া ছেলে, কিন্তু এতে ঈশান কিছুই মনে করে না। প্রথম দিন ওর সম্পর্কে যেসব বাজে ধারণা ম্যাডাম মনে তৈরি করেছে তাতে ওকে বাজে ভাবাটাই স্বাভাবিক। তাতেও ঈশানের কোনো হেলদোল নেই। 15 দিনের মাথায় ঈশান যেদিন কলেজে আসছিল তখনই একটা মেয়ের সাথে ভুলবশত ধাক্কা লাগলো। সাথে সাথে মেয়েটার হাত থেকে কিছু একটা পড়ে গেল। ঈশান সেগুলো তুলে দিতে নিলেই খেয়াল করলো দূরে কেউ একজন দাঁড়িয়ে ওদের এরকম কর্মকাণ্ড দেখছে। ঈশানের বুঝতে আর বাকি রইল না যে ম্যাডাম হয়তো বা এই বিষয়টা নিয়েও ওকে হাজারটা কথা শোনাবে। ঈশান সামনে থাকা মেয়েটাকে হাজারটা সরি বলল। মেয়েটা তো কিছু বলল না, উল্টো ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। ঈশান ক্লাসের দিকে চলে আসলো। ভাবতে লাগলো আজকে আবারও কি অপমানের সম্মুখীন হতে হবে আল্লাহ জানে। ম্যাডাম মেয়ে বলে কোনো কিছু বলতেও পারে না, আর ক্লাসের ম্যাডাম ওনার সাথে তর্ক করলে হয়তো বা রেগে যাবে। ভুলভাল কিছু বলে দিলে ওনার সম্মানে আঘাত লাগবে। তাই চুপচাপ করে অপমান সহ্য করে ঈশান। কলি ক্লাসে এসে বলতে লাগলো, তোমার সমস্যা কোথায় বলো তো? তুমি কলেজে ঝামেলা করার জন্যই আসো? আজকে দেখলাম ক্যাম্পাসের মধ্যে একটা মেয়েকে ধাক্কা মেরেছো, ইচ্ছে করেই এমনটা করো তাই না? তোমাদের কাজই হচ্ছে মেয়েদের ডিস্টার্ব করা আর তাদের পেছনে পড়ে থাকা। একটা কথা কান খুলে শুনে রাখো, আমি যদি ভবিষ্যতে এরকম কিছু আবার দেখি তাহলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে কলেজ থেকে বের করে দেবো। ম্যাডাম যখনই ঈশানকে কথা শোনায় তখনই ছেলেটা চুপচাপ দাঁড়িয়ে থেকে মাথা নিচু করে কথাগুলো শোনে। ক্লাসের অনেকেই ঈশানকে চেনে, কিন্তু কে জানে ঈশানকে ম্যাডাম বাজে বলে সবার সামনে কেন প্রেজেন্ট করে। ঈশান ততটাও বাজে নয়। ম্যাডামের কথাগুলো কিছুক্ষণ চুপ করে থেকে সবটা হজম করলো। মেহেদির তো ইচ্ছে করছিল উঠে দাঁড়িয়ে ম্যাডামকে কয়েকটা কথা শুনিয়ে দিতে, না হলে অন্তত ওনার কথাটা থামানোর জন্য হলেও কিছু একটা বলতে। কিছুদিন বাদেই ঈশানদের পরীক্ষার তারিখ বলে দেওয়া হলো, অথচ ঈশানের কোনো প্রস্তুতি নেই। পড়ালেখাটা করতে হবে তাই করছে, পাশ করা কিংবা ভালো কিছু করার ইচ্ছেটাও নেই। যে অবধি করেছে তাতেই অনেক। কলেজে আসাটা একমাত্র সময় কাটানো আর বন্ধুদের সাথে থাকার জন্যই। ঈশানের লাইফে হাজারো জিনিস থাকলেও মা বাবা নেই, এইটাই সবচেয়ে বড় দুঃখের। এই কারণেই হয়তো বা ছেলেটা এমন চুপচাপ স্বভাবের হয়ে গেছে। কিন্তু যখন অন্যায় দেখে তখন আর চুপ করে থাকতে পারে না। পরীক্ষার দিন চলে আসে। পরীক্ষার দিন সকালে কলি কলেজে প্রবেশ করলো। কিছুক্ষণ বাদে যখন ক্যাম্পাসে আরেকটু এগিয়ে আসতে খেয়াল করলো ঈশান একটা মেয়ের সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটা ওর থেকে জুনিয়র হবে। ঈশানের সামনে মেয়েটা কান্নাকাটি করে কিছু একটা বলছে। ঈশান বেশ রাগীভাবে মেয়েটার দিকে তাকিয়ে কথা বলছে। ম্যাডামের বুঝতে আর বাকি রইল না, হয়তো নিশ্চয়ই কোনো ঘটনা ঘটিয়েছে। এই মেয়েটা হয়তো ওর গার্লফ্রেন্ড হবে। কথাগুলো ভেবে ম্যাডাম রাগী চোখে ঈশানের দিকে তাকালো। মেয়েটা যেভাবে কান্নাকাটি করছে তাতে বোঝাই যাচ্ছে যে ওদের মাঝে কিছু একটা ঝামেলা হয়েছে।
এমন কিছু দেখেই কলির রাগ হলো। ইচ্ছে হচ্ছে গিয়ে ছেলেটাকে কষিয়ে কয়েকটা থাপ্পড় মারতে। কলি আর নিজেকে সংযত করতে পারল না, দ্রুত পায়ে হেঁটে গিয়ে ওদের সামনে দাঁড়ালো। ঈশান ম্যাডামের দিকে ফিরল। ম্যাডাম ওদের কিছু বলার সুযোগ দিল না, ঝড়ের গতিতে ঈশানের গালে একটা থাপ্পড় বসালো। ম্যাডামের এরকম কর্মকাণ্ডে ঈশানের সামনে থাকা মেয়েটাও হতভম্ব হয়ে গেল। ঈশান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর ম্যাডাম রাগী কণ্ঠে বলতে আরম্ভ করলো, এই ছেলে, বখাটেদের অকাজ কুকাজ করতে কলেজে আসো? হ্যাঁ, এই মেয়েটা তোমার সাথে কি অন্যায় করেছে? ওকে এমন করে ধাক্কাচ্ছ কেন? নিশ্চয়ই ওর সাথে তোমার রিলেশন আছে। আমি খুব ভালো করেই বুঝতে পারছি তোমাদের মতো ছেলেদের কাজই হচ্ছে মেয়েদের পেছনে পড়ে থাকা আর মেয়েদের সাথে রিলেশন করা। যখন দেখবে মেয়েটা তোমার প্রেমে পড়েছে, তখন ঠিকই তাকে দূরে সরিয়ে দিবে, অন্য কারোর সাথে রিলেশনে যাবে। কলি ওদের কাউকে কিছু বলার সুযোগ দিল না। ঈশান চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেয়েটা কিছু বলতে যাবে তার আগেই ম্যাডাম ধমক দিয়ে ওকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, চুপ, একদম চুপ, একটা কথা নয়। একে তো অন্যায় করেছো, তার উপরে আবার এক্সপ্লেনেশন। তোমাদের কর্মকাণ্ড আমি অবাক হচ্ছি। কলেজে কি তোমরা প্রেম করতে আসো? মনে তো হয় না পড়ালেখা করতে আসো। দিন দিন তোমরা উচ্ছৃঙ্খল আর বড্ড বেপরোয়া হয়ে যাচ্ছ। আমাদের সময়েও মানুষ লেখাপড়া করেছে, আমরা তোমাদের মতো এতটা বেপরোয়া ছিলাম না, এতটা বাজে চিন্তা ভাবনা নিয়ে আমরা কলেজে আসতাম না। আর তুমি, এই হচ্ছে তোমার পড়াশোনার নমুনা? কলেজে এসে এই করে বেড়াও, যখন দেখি তখনই এটা না ওটা একাজ অকাজ করেতেই থাকো। আসলে তুমি একটা না ফালতু ছেলে, নাহলে বেছে বেছে এই কলেজে কেন তোমাকে আসতে হবে? তোমার লেখাপড়ার কোনো অধিকারই নেই। ভালোভাবে লেখাপড়া করার ইচ্ছে থাকলে করবে, আর না হলে সোজা কলেজ থেকে বেরিয়ে যাবে। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। ঈশান সবটা মাথা নিচু করে হজম করে গেল। মেয়েটাকে কিছু বলতেও দিল না, ইশারায় বারণ করলো। ম্যাডাম ওকে হাজারটা কথা শুনিয়ে গেল। কলি ভাবলো ঈশান ভুল করেছে বলেই চুপচাপ আছে। কলি কলেজে এসেছে থেকে প্রায় 1 মাস, আর সেদিন থেকে ঈশানকে হাজারটা কথা শোনালেও এখনও অবধি ওর নামটা পর্যন্ত জানে না। যবে থেকে এসেছে তবে থেকেই শুধু ওকে অপমানই করে যাচ্ছে। এই একটা মাস যেন কলি ঈশানের জীবনটাকে আরও অতিষ্ঠ করে তুলেছে। ম্যাডাম যেন প্রত্যেকটা দিন কোনো না কোনো সুযোগ খুঁজে বের করবে ওকে কথা শোনানোর জন্য। কিন্তু একটা অদ্ভুত বিষয়, কলি যখন ছেলেটাকে অপমান অপদস্থ করে তখন একটা কথাও ছেলেটা বলে না। অন্য কোনো ছেলে হলে তো এতদিনে ঝামেলা করে বসতো। ঈশান ক্লাসের ঘন্টা দিতেই ও এসে ক্লাসে বসে পড়ল। কিছুক্ষণ বাদে একজন স্যার আসলো। তারপর ওদের শিটটা দিতেই ঈশান কিছু তো একটা লিখতে হবে ভেবেই লিখতে আরম্ভ করলো। অবশ্য গতকাল রাতে একটু বইটা খোলা হয়েছিল, তাতে যতটুকু দেখেছে তার মধ্যে থেকেই কিছুটা হলেও লিখতে পারবে, তাই শুরু করলো। কিছুক্ষণ বাদেই আরও একজন ক্লাসে প্রবেশ করলো। ঈশান সামনে তাকালো, এ তো কলি ম্যাডাম। দেখে দেখে এই হলে কলি ম্যাডামকেই গাইডে পড়তে হলো। কথাটা ভেবেই ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলল। ঈশান কোনো রকম আশেপাশে তাকিয়ে লেখায় যখনই মনোযোগ দিতে যাবে তখনই ম্যাডাম এসে ওর সামনে দাঁড়ালো। ঈশান বুঝতে পারল ম্যাডাম আবারও কোনো ঝামেলাই করবে। যেটা ভাবলো সেটাই সত্যি হলো। ঈশান যখনই লিখতে আরম্ভ করবে তখনই ম্যাডাম বলতে লাগলো, এই ছেলে দাঁড়াও। ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না। উঠে দাঁড়াতেই কলি ম্যাডাম ওর পা থেকে মাথা অবধি দেখলো, তারপর খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলল, কোথায় নকল রেখেছো, বের করো। ঈশান অবাক হয়ে গেল। বাপের জন্মে কখনো নকল করার চিন্তাও করেনি, আর আজকে ম্যাডাম বলছে নকল কোথায় রেখেছে। ঈশান চুপচাপ দাঁড়িয়ে রইল। ম্যাডাম ওকে চুপ করে থাকতে দেখে আবারও রাগী কণ্ঠে বলল, কি হলো, নকল বের করতে বললাম না? আমি খুব ভালো করে জানি এই ক্লাসে আর কেউ নকল করুক আর না করুক, তুমি নিশ্চয়ই কালকে রাতে খুব খেটে খুঁটে নকল তৈরি করেছো। এখন ওগুলো বের করো। ঈশান চুপচাপ করে দাঁড়িয়ে রইল, কোনো কথা বলছে না দেখে ম্যাডাম ওর গায়ে হাত তুলতে গিয়েও থেমে গেল। তারপর ক্লাসে থাকা অন্য স্যারকে উদ্দেশ্য করে বলল, স্যার একটু দেখেন তো ও কোথায় নকল রেখেছে, ওকে চেক করুন। ক্লাসের সবাই ওদের দিকে হাঁ করে তাকিয়ে আছে আর ম্যাডামের এরকম কর্মকাণ্ড দেখছে। ঈশান চুপচাপ দাঁড়িয়ে রইল। এবার স্যার এসে ওকে পা থেকে মাথা অবধি খুঁটিয়ে দেখতে লাগলো, কিন্তু না, কোথাও নকল নেই। ঈশান আবারও বসে লিখতে আরম্ভ করলো। তবে কলি এবার আর ঈশানকে কিছু বলল না। ঈশান কিছুক্ষণ বাদেই শিটটা জমা দিয়ে বেরিয়ে গেল।
ম্যাডাম অবাক চোখে ওর দিকে তাকিয়ে রইল। ক্লাসে আসার পর থেকেই রাগী চোখে কলি ঈশানের দিকে তাকিয়েছিল। ঈশান জানে না এই ম্যাডামের কী সমস্যা। যখন ওকে যেখানে দেখে সেখানে অপমান করে, যখন যেখানেই দেখছে ছোট করছে, আর আজকে ক্লাসের সবার সামনে এরকম একটা কাণ্ড ঘটালো। তার উপর যখন আবার রাগী চোখে তাকিয়ে আছে, তাই ক্লাসে বসে থাকার ইচ্ছেটা ঈশানের আর হলো না। ম্যাডামের সামনে খাতাটা জমা দিয়ে বেরিয়ে আসলো। পরীক্ষাটা চললে পুরো 1 মাস, আর এই একটা মাসে যবে বা যেদিন ঈশানের হলে কলি ম্যাডাম গার্ডে পড়েছে, সেদিনই ম্যাডাম ওর দিকে রাগী চোখে তাকিয়ে থেকেছে। ঈশান ক্লাসের ঘন্টা দিতেই কোনো রকমে একটু লিখেই তারপর খাতাটা জমা দিয়ে বেরিয়ে যায়। কলির বেশ কৌতূহল হলো, এরকম করে ছেলেটা কি প্রতিবার পরীক্ষাতেই বেরিয়ে যায়, নাকি ওকে দেখলেই বেরিয়ে যায়। আজকে পরীক্ষা শেষ হতেই কলি ক্লাসের অন্য একটা ছেলেকে ডেকে জিজ্ঞেস করলো। এই ছেলে দাঁড়াও। ছেলেটা কলির দিকে ফিরে তাকাতেই কলি বলতে লাগলো, আচ্ছা শোনো, যে বখাটে ছেলেটাকে আমি ক্লাসে প্রায় বকাঝকা করি, তারপরও কথা বলে না, চুপ করে থাকে, সেটা কি রোজ এমন করে ক্লাস থেকে বেরিয়ে যায়, নাকি আমি যেদিন ক্লাসে আসি সেই দিনই? ছেলেটা কলির কথাটা বুঝতে পারলো, তাই বলল, ম্যাডাম আসলে ও ওই রকম কোনো মেয়ের সাথে বাজে বিহেভ করে না, তবে কেউ অন্যায় করলে ও সাহায্য করতে পারে না। আপনি এসেছেন থেকেই ওকে কথা শোনাচ্ছেন, নানা কারণে ওকে ক্লাসে দাঁড় করিয়ে রাখেন, মাঝে মাঝে আবার বের করে দেন। তার উপর সেদিন সবার সামনে ওরকম নকল আছে বলে চেক করতে বললেন না, সেই জন্যই হয়তো আপনি যখনই আমাদের হলে পড়তেন তখনই ওই ক্লাস ছেড়ে বেরিয়ে যায়। অন্য আরও 2টা পরীক্ষা ছিল, তখন অন্য ম্যাডাম পড়েছে, সেদিন ঈশান বেরোয়নি, পুরো ক্লাসেই বসেছিল, লিখতে না পারলেও ও বসেছিল। কলি এবার স্পষ্ট বুঝতে পারল যে ওর ওরকম কর্মকাণ্ডে ছেলেটা খুব বেশি বিরক্ত, তাই ওকে দেখলেই বেরিয়ে যায়। শেষ পরীক্ষার দিন কলি বাসা থেকে কলেজে আসছিল। কলেজ থেকে কিছুটা দূরেই একটা নির্জন জায়গা পড়ে, ওখান দিয়ে সচরাচর মানুষজন দেখা যায় না। রিক্সাটা এখান দিয়ে যাবার সময় একটা ছেলে এসে রিক্সার সামনে দাঁড়ালো। রিক্সাওয়ালা রিক্সা থামিয়ে দিতেই ছেলেটা এসে কলির থেকে ব্যাগটা কেড়ে নেওয়ার চেষ্টা করলে কলি ভয় পেয়ে যায়। প্লিজ কে আছো, বাঁচাও, প্লিজ হেল্প মি। রিক্সাওয়ালা সেখান থেকে দৌড়ে চলে গেছে, আর ছেলেটার হাতে চুরি ছিল বলেই চলে গেছে। ছিনতাইকারী ছেলেটা কলির হাত থেকে ব্যাগটা নিয়ে যখনই চলে যাওয়ার জন্য পিছনে ফিরল, সাথে সাথেই ছেলেটার মুখ বরাবর কষে একটা ঘুষি পড়ল। আচমকা ছেলেটা মার খেয়ে মুখ থুবড়ে পড়ে গেল। কলি অবাক হলো বেশ, কারণ সামনে ঈশান দাঁড়িয়ে। ঈশান ছেলেটাকে রাস্তা থেকে তুলে আরও কয়েকটা লাগালো, তারপর কষিয়ে কানের নিচে কয়েকটা দিতে ছেলেটা কোনো রকমে পালালো, ব্যাগটা ফেলে দিয়েই। ছেলেটা চলে যেতেই ঈশান ব্যাগটা উঠিয়ে কলি ম্যাডামের সামনে দিল। কলি ব্যাগটা ধরতেই ঈশান হন হন করে সেখান থেকেই চলে গেল। ঈশান চলে যাওয়ার কিছুক্ষণ বাদেই যখন কলির সম্মিত ফিরল, তখনই বুঝতে পারল যে ছেলেটাকে এতদিন যাবৎ অপমান করে আসছে, সব সময় যাকে হাজারটা কথা শোনায়, সেই ছেলেটাই আজকে ওকে এই মুহূর্তে বাঁচালো, আর এত বড় একটা উপকার করে গেল তাকে। কলি একটা ধন্যবাদ দেওয়ার সুযোগও পেল না। আবার পরক্ষণে মনে হলো একটা বখাটে ছেলে ওকে বাঁচালো, ছেলেটাকে এত কথা শোনানোর পরও ওর উপকার করে গেল। কথাগুলো ভেবেই কলি একটা দীর্ঘশ্বাস ফেলে কলেজের দিকে চলে গেল। কলি নিজের অফিস রুমে বসে ভাবছিল, ছেলেটার সাথে এতদিন যাবৎ এত অন্যায় করলো, এত কথা শোনালো। যদিও ম্যাডাম হিসেবে ওর বলার অধিকার আছে, কিন্তু কলি ছেলেটাকে এত দিন যাবৎ কথাগুলো শুনিয়েছে, তাতে মনে হচ্ছে ও ভুল করেছে, আর সব সময় ছেলেটার সাথে একটু বেশি বেশিই করেছে। কারণ ছেলেটা যদি বখাটে হতো তাহলে হয়তো আজকে ওকে বাঁচাতে আসতো না। কলি কোনো রকমের ভাবনা চিন্তা বাদ দিয়ে হলে আসলো। আজকেও ঈশান ওর থেকে কিছুটা দূরে বসে আছে। কলি ফ্যাল ফ্যাল করে ঈশানের দিকে তাকিয়ে আছে, তাই ওর বেশ অস্বস্তি ফিল হচ্ছে। ম্যাডাম রোজ রোজ এভাবে ওর দিকে তাকিয়ে থাকে, কোনো অন্যায় না করার পরও হাজারটা কথা শোনায়। আর কারি বা এত মিসবিহেভ ভালো লাগে। কিছুক্ষণ বাদে ঘন্টা দিতেই কলি সবাইকে সিট দিল। তারপর যখন ঈশানের সামনে আসলো, তখন ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সিট দিল। ঈশান লিখতে আরম্ভ করলো।
15 মিনিট যেতে না যেতেই কলির সামনে খাতাটা জমা দিয়ে বেরিয়ে গেল। কলি আজকে স্পষ্ট বুঝতে পেরেছে ঈশানের ক্লাসমেট যে ছেলেটাকে জিজ্ঞেস করেছিল ওই ছেলেটা সত্যি বলেছে। ঈশান শুধু ওর ক্লাসেই বেরিয়ে যায়। আসলে ঈশান ম্যাডামের উপকার করেছে বলে তার বিনিময়ে ধন্যবাদ চাই, কিংবা ম্যাডাম ওর সাথে আর কোনো মিসবিহেভ করবে না এমনটা ভাবে, তেমনটা নয়। ঈশান জানে কলি ম্যাডাম ওকে দু চোখে সহ্য করতে পারে না, তাই ম্যাডাম ওকে এত কথা শোনায়। পরীক্ষার পর মাঝে এমন করে কয়েকটা দিন গেল। পরীক্ষার পর কয়েকটা দিন ক্লাসে ছুটি পড়েছিল, তাই ঈশানকে আর কলি দেখতে পায়নি। তারপর যখন আবারও ক্লাস আরম্ভ হলো, তার 1 সপ্তাহ পর থেকে আবারও ঈশান কলেজে ক্লাস করেছে। অন্যদিকে কিন্তু কলি কিছুতেই হিসাব মেলাতে পারছে না। ছেলেটা যদি বখাটেই হয় তাহলে তো ওর সাথে মিসবিহেভ করার কথা ছিল, কিন্তু সেদিন উল্টো কলিকে এমন একটা উপকার করলো। এতদিন যাবৎ ছেলেটাকে হাজারটা কথা শোনানোর পরও একটা টু শব্দ অবধি করেনি। ম্যাডামের সাথে ঈশানের এই পর্যন্ত কথাই হয়নি, আর কলি ঈশানকে কোনো কথা বলার সুযোগই দেয়নি, আর ঈশানও কোনো উত্তর দেয়নি। ক্যাম্পাসে ঈশানের বন্ধুরা এসে আড্ডা দিচ্ছে, কিন্তু আজ ঈশান ওদের আড্ডায় নেই। ঈশানদের গ্রুপটাকে দেখে কলি কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর ওকে না দেখে মেয়েটার বেশ কৌতূহল হলো। ছেলেটা কি সত্যি সত্যি কলেজে আসা বাদ দিয়ে দিল? এমন কিছু ভেবে কলি গিয়ে ঈশানের বন্ধুদের সামনে দাঁড়ালো। ম্যাডামকে দেখে সবাই খানিকটা ভরকে গেল। না জানি ম্যাডাম আবারও কি নাকি বলে। এই মেয়েটা শুধু ওদেরকে অপমান করেই যাচ্ছে, তাই সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ল। সাথে সাথে কলি বলল, সমস্যা নেই, দাঁড়াতে হবে না, তোমরা বসো। আমি তোমাদের আজকে কথা শোনাতে আসিনি। আসলে আমি বুঝতে পারিনি যে তোমরা ওই রকমটা না, যতটা আমি খারাপ ভেবেছি। আচ্ছা, তোমাদের মাঝে আরেকজনকে দেখছি না, সে কোথায় আজকে? সবাই সবার দিকে একবার তাকিয়ে তারপর যখন বুঝতে পারলো ওদের মাঝে আজ ঈশান নেই আর ম্যাডাম ঈশানের কথাই বোঝাচ্ছে, তখন মেহেদি বলল, ম্যাডাম, ঈশান তো আর ক্লাস আসছে না। কয়েকটা দিন যাবৎ ওর সাথে কারো যোগাযোগ নেই। জানি না কোথায় থাকে, কি করে। ওর যখন ইচ্ছা হবে আবার নিজে থেকেই দেখা করবে সবার সাথে। মেহেদির কথাতে ম্যাডাম অবাক হলো, তাই কিছুক্ষণ চুপ করে থেকে আবারও বলল, তোমাদের বন্ধুর কি হয়েছে বলো তো? ওকে দেখি সবসময় চুপ করে থাকে। আমি এত কথা শোনানোর পরও কোনো কথা বলে না। তার উপরে 1000বার ওকে থাপ্পড় মেরেছি, কখনো আমার সাথে মিসবিহেভ করেনি। উল্টো শেষ পরীক্ষার দিন ও আমাকে একটা ছিনতাইকারীর হাত থেকে বাঁচালো, সেটাকে একটা ধন্যবাদ দেওয়ার মতো সুযোগও পেলাম না। কলি ম্যাডামের কথাতে সবাই অবাক চোখে তাকিয়ে আছে। কলি ফের জিজ্ঞেস করলো, কি সমস্যা ছেলেটার? ও কোথায় থাকে আর ওকে দেখছি না যে? আচ্ছা, ওর কোনো নাম্বার বা কিংবা বাসার ঠিকানা থাকলে আমাকে একটু দেবে, ওর সাথে যোগাযোগ করতাম। ম্যাডামের এরকম তারা কথাতে যেন মেহেদি সুযোগটা পেয়ে বসলো। ও এক মুহূর্ত দেরি না করে এবার ঝড়ের গতিতে বলতে আরম্ভ করলো, কেন ম্যাডাম, অপমান করা কম হয়ে গেছে নাকি? সবার সামনে আরো ছোট করতে এখনো বাকি আছে? যবে থেকে আপনি কলেজে এসেছেন তবে থেকেই দেখছি ওকে ছোট করে যাচ্ছেন, ওর পেছনেই পড়ে আছেন। ম্যাডাম, ঈশান আপনার কি এমন ক্ষতি করেছে বলুন তো? একটা ছেলে সিগারেট খেতেই পারে, তাই বল প্রথম দিন থেকে আপনি ওকে যা নয় তাই বলে অপমান করে যাচ্ছেন। আর সেদিন তো ওর পাতানো সেই বোনটাও সাথে দেখে ওকে ভুল বুঝলেন। আপনি ভেবেছেন মেয়েটা ঈশানের গার্লফ্রেন্ড, কিন্তু তেমন নয়। আপনি ওকে নিয়ে শুধু শুধুই ভুল বুঝছেন, আর এতদিন যাব ওকে কথা শুনিয়ে আসছেন। মানে? মনে হলো যে মেয়েটার সাথে ঈশানকে দেখে আপনি সন্দেহ করেছিলেন ওটা ঈশানের পাতানো বোন। ঈশানের ফ্যামিলি বলতে কেউ নেই, আছে শুধু আমাদের মতো কয়েকটা বন্ধু আর একটা বোনটাই। আর ঈশান ওই মেয়েটাকে যবে থেকে বোন বলেছে তবে থেকে মেয়েটার কষ্ট সহ্য করতে পারে না, আর আপনি সেই মেয়েটাকে নিয়ে। মেহেদি কথাটা বলে শেষ করার আগেই কলি ম্যাডাম বলল, কেউ নেই মানে কি বলছো? আর ছেলেটা এরকম ভাবে থাকে দেখে তো মনে হয় না। দেখে মনে হয় ও একটা বখাটে ছেলে, বাজে আর রাস্তায় ছেলে, তাই তো? ঈশানের বাসায় কেউ নেই ম্যাডাম, আপনি ভুল করছেন। ওর এই পৃথিবীতে আর কেউ বেঁচে নেই, সবাই একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। মেহেদি কথাতে কলি হতবম্ব হয়ে গেল, চুপচাপ ওদের মুখের দিকে তাকিয়ে রইল। এই মুহূর্তে কলির মনে হতে লাগলো যে ছেলেটা এই জন্যই এমন চুপচাপ করে থাকে, তাই তো ওকে এতটা কথা শোনানোর পরও ওর কথার কোনো জবাব দেয় না। এবার মেহেদি আবারও বলতে আরম্ভ করলো, আসলে ম্যাডাম কি বলেন তো, আপনি যবে থেকে এসেছেন তবে থেকে আমাদের সহ ওকে 1000টা কথা শুনিয়েছেন,
ঈশান বখাটে বাজে ছেলে, রাস্তায় ছেলে বলে অপমান করছেন, জানোই তাই বলছেন। একটাবার জানার চেষ্টা করেননি আসলে ও কে। আপনি ভাবছেন ও বড়লোক কোনো বকে যাওয়া কোনো ছেলে, তাহলে ভুল ভাবনা আপনার। ঈশানের মা বাবা মারা যাওয়ার পর থেকে ও একা হয়ে গেছে, তাই অনেকটা চুপচাপ হয়ে গেছে। আর ছেলেটা আগে থেকেই অন্যায়টা সহ্য করতে পারে না, কোনো মেয়ের সাথে বাজে ব্যবহার করাটা ও মোটেই পছন্দ করে না। তাই তো আপনার সাথে কখনো একটা কথাও বলেনি। ঈশান যেখানে অন্যায় অবিচার দেখবে সেখানে একেবারে ঢাল হয়ে দাঁড়াবে। সবার উপকার করার জন্যই যেন ছেলেটা এসেছে, কিন্তু একটা বার নিজের কথা কাউকে বলেনি। অনেকেই ওকে চেনে না, যারা ওকে শুধু মারপিট করতে দেখে তারা শুধু আপনার মতোই ওকে এমন মন্তব্য করে। এই যে আপনি যেমন ওকে ভাবেন, আর যারা ওকে চেনে জানে, আর যাদের ও উপকার করেছে তারা খুব ভালো করেই জানে ও কত বড় মনের একজন মানুষ। যে কোনো মানুষের জন্য যখন যা প্রয়োজন ঈশানের কাছে আসলে ও নিজে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে সবাইকে সাহায্য করার। এই যে দেখুন, আপনি কয়েকদিন আগে ছিনতাইকারীর হাতে পড়েছিলেন, এত কথা শোনানোর পরও কিন্তু ও আপনাকে সাহায্য করেছে। কারণ কেন বলুন তো? আপনাকে ও কখনোই ছোট নজরে দেখেনি, কিংবা উল্টো সব সময় আপনাদের বুঝিয়েছে আপনি আমাদের ম্যাডাম, তাই আপনার আমাদের বলার অধিকার আছে, তাই হাজারটা কথা আপনি শোনাতে পারেন। কিন্তু আপনার জায়গায় অন্য কোনো ছেলে ঈশানের গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে তার অবস্থা কি হতো আল্লাহ ভালো জানে। আপনি আসার পর থেকে ওকে হাজারটা কথা শুনিয়ে গেছেন, শুধু সেদিনের সিগারেট খাওয়া দেখে ওকে সবার সামনে প্রমাণ করে দিলেন ঈশান একটা বাজে ছেলে। কিন্তু আদৌ একবার জানতে চাননি ও কতটা খারাপ কিংবা কতটা ভালো। যাই হোক ম্যাডাম, সব সময় আড়ালের গল্পটা জানার চেষ্টা করবেন। আমি ছোট হয়ে আপনাকে জ্ঞান দিতে আসিনি, তবে আপনি ভুল করেছেন। একজন শিক্ষকের উচিত তার ছাত্রছাত্রীদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করা, কিন্তু আপনি এসে থেকে দেখছি ঈশানের সাথে হামলা থাকলে আপনি আমাদেরও কথা শোনাতে ছাড়েননি, হাজারটা বাজে কথা বলেছেন। একজন ম্যাডামের থেকে এটা আশা করা যায় না। আপনার জায়গায় কোনো খারাপ ছেলে হলে অবশ্যই আপনার সাথে ঝামেলা করতো। ওই যে বললেন না যে বড়লোকের বকে যাওয়া ছেলে, তেমন কেউ হলে অবশ্যই করতো। ম্যাডাম, আমার কথায় কিছু মনে করবেন না। আর একটা কথা, ওর সাথে কথা না বলতে পারলে বলবেন, আমরা ওকে বারণ করে দেব আপনার ক্লাস না আসতে। কারণ রোজ রোজ নিজেদের আর ছেলেটার এইরকম ছোট হওয়া আমরা দেখতে পাচ্ছি না। একটা ছেলে কোনো অন্যায় না করার পরেও সামান্য একটু সিগারেট খেয়েছিল বলে আপনি ওকে সেই প্রথম দিন থেকেই অপমান করে আসছেন। মেহেদি কথাগুলো বলে থামলো, আর এদিকে কলি কিছু একটা আনমনেই ভাবছে। মেহেদি, শুভ সবাই ম্যাডামের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ বাদেই কলি একটা দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে চলে আসলো। মেহেদি সুযোগ পেয়ে আজকে ম্যাডামকে হাজারটা কথা শুনিয়ে দিল। ম্যাডামের জায়গায় কোনো ছেলে হলে ইচ্ছে করছিল কানের নিচে কয়েকটা বসিয়ে দিতে। ম্যাডাম এসেছে থেকে ওদের পিছনে যেন আদা জল খেয়ে লেগে আছে। ম্যাডাম সে হতেই পারে, কিন্তু তাই বলে পার্সোনাল বিষয়গুলো নিয়েও হাজারটা কথা শোনাবে, এটা তো হতে পারে না। ঈশানের বন্ধুরা সেদিন আর ক্লাসে গেল না। ক্যান্টিনে আসতেই দেখলো ঈশান ক্যান্টিনের এক পাশে একটা টেবিলে বসে আছে আর কফি খাচ্ছে। ওরা এসে ঈশানের সামনে বসতেই ঈশান ওদের দিকে তাকালো। এবার মেহেদি বলতে আরম্ভ করলো, তুই এখানে, আর আমরা ম্যাডামকে বলে আসলাম যে তুই কলেজে আসিসনি। মেহেদির কথাতে ঈশান অবাক হলো, তারপরও কিছু বলল না। ঈশান ফোনে স্ক্রল করেই যাচ্ছে। শুভ এবার ওর হাত থেকে ফোনটা নিয়ে বলতে লাগলো, কিরে, তোর কোনো হেলদোল নেই কেন? কি হয়েছে? ম্যাডাম তোর কথা জিজ্ঞেস করছিল কেন? তুই আবার কিছু বলেছিস নাকি? সেদিন ছিনতাইকারীর হাত থেকে হেল্প করার জন্য হয়তোবা ধন্যবাদ দিতে চাই। সার ওসব কথা বল, তোরা কেমন আছিস? তোকে বখাটে বলে অবজ্ঞা করে, তাহলে কেন হেল্প করলি সেদিন? অহংকারী ম্যাডাম একটু বুঝতো বাস্তবতা পরিস্থিতিটা কতটা কঠিন, আর তুই কেন পরিস্থিতি থেকে মানুষকে হেল্প করিস? বাজে কথা বলিস না তো। উনি একা একটা মেয়ে, সেদিন ওনাকে হেল্প না করলে মনুষ্যত্ব বলতে কিছু থাকতো? ওই রাস্তাতে শুধু আমি একাই যাচ্ছিলাম, আমার চোখের সামনে অন্যায় হয়ে যাবে, আমি সেটা দেখে চলে আসব? আর উনি আমার কলেজের ম্যাডাম, পার্সোনাল রাগ ওনার উপর থাকতে পারে, তাই বলে ওনাকে বিপদে ফেলে রেখে চলে আসব? অন্যদিকে কলি অফিস রুমে বসে ভাবতে লাগলো, ছেলেটার সাথে হয়তো একটু বেশি বেশি করে ফেলেছে। এতদিন যাবৎ ওর সম্পর্কে না জেনে না শুনে এরকম করাটা ঠিক হয়নি। একে তো ছেলেটা এই পৃথিবীতে পুরো একা হয়ে গেছে, ছেলেটার আপন বলতে কেউ নেই। সেদিন আবার ওরকম একটা কারণে শুধু শুধু ওকে ভুল বুঝলো। বিষয়টা নিয়ে কলি অনেকক্ষণ যাবৎ ভাবলো, ভেবে কোনো কুল কিনারা করতে পারল না। তবে এ বিষয়টা নিয়ে ও খুবই ডিস্টার্ব ফিল করছিল।
কলি সেদিন ক্লাস করাতে গিয়েও ঈশানকে পেল না, অথচ ক্যাম্পাস দিয়ে যখন আসছিল খেয়াল করেছে দূরে কোথাও একটা বসে আছে ছেলেটা। তারপর লাঞ্চের সময় ক্যান্টিনে আসতেই দেখলো ঈশান সেখানে বসে আছে। প্রথমে তো কলি ভেবেছিল ঈশান আসেনি, এটা ওর চোখের ভুল, কিন্তু যখন ক্যান্টিনে আসলো দুপুরে লাঞ্চ করার জন্য তখন দেখতে পেল ঈশান কলেজে ঠিকই এসেছে, কিন্তু ক্লাসে আসেনি। ঈশানকে দেখে কলি আর এক মুহূর্ত দাঁড়ালো না, ঈশানের সামনে গিয়ে বসে পড়ল। হঠাৎ করে কেউ এসে সামনে বসতেই ঈশান সেদিকে তাকালো। ম্যাডামকে দেখে ঈশান হতবাক হয়ে গেল। কিছু বলার আগেই ম্যাডাম বলতে আরম্ভ করলো, ঈশান, এতদিন কোথায় ছিলে তুমি? মেয়েটার কথাতে ঈশান অবাক হলেও ভাবতে লাগলো, এতদিন যা বলেছে, কিন্তু পার্সোনাল বিষয়ে কোনো কোশ্চেন করা কিংবা কোনো জবাব দেওয়া ঈশান পছন্দ করে না। তার উপর শুধু কলেজের ম্যাডাম হিসেবেই ওনার সাথে সম্পর্ক সীমাবদ্ধ, তাই ঈশান চুপ করে রইল। ম্যাডাম আবারও জিজ্ঞেস করতেই এবার ঈশান বলতে লাগলো, দেখুন ম্যাডাম, আমি পার্সোনাল বিষয়ে কোনো কথা বলা পছন্দ করি না, আর আপনাকে জবাব দিতেও আমি বাধ্য নই। কিন্তু আমার জানতে হবে তুমি কোথায় ছিলে, আর আমার প্রত্যেকটা ক্লাসে বেরিয়ে যাও কেন? তারপর আবার আজকে কলেজে আসলে ক্লাস করলে না, তোমাকে দেখছি এখানে এসে বসে আছো কেন? আমি বখাটে কি না, সেই জন্যই এখানে এসে বসে আছি। অন্তত আর আপনাকে ডিস্টার্ব করতে চাই না। প্রত্যেকবার আপনি ক্লাসে আসলে আমাকে দেখে বিরক্ত হন, তাই আপনার ক্লাসে যাওয়া বন্ধ করে দিয়েছি। আই এম সরি ঈশান। এতটা রাগী আর ইগোতে ভরা একটা মেয়েকে সরি বলতে দেখে ঈশান অবাকের চরম সীমানায় পৌঁছালো। ঈশান কিছুক্ষণ যাবৎ ম্যাডামের দিকে তাকিয়ে থেকে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলতে লাগলো, কিসের জন্য? আপনি ম্যাডাম, আমি ছাত্র, আমি আপনার থেকে কমসে কম 3-4 বছরের জুনিয়র, তাহলে আপনি আমাকে সরি বলছেন কি জন্য? আর আপনি তো কোনো অন্যায় করেননি। আপনার যেটা ধারণা হয়েছে আপনি সেটাই আমাকে বলে যাচ্ছেন, তাতে আমি কিছু মনে করিনি ম্যাডাম। কলি এবার আশেপাশে তাকালো। ঈশান কথাটা স্ট্রেট ফরওয়ার্ড একটু বলতেই কলি ভাবলো আশেপাশে কেউ ওদের দেখছে কিনা। ছাত্র আর ম্যাডাম একই টেবিলে বসে আছে, বিষয়টা যদি কেউ দেখে তাহলে কী ভাববে ভেবেই আশেপাশে তাকালো। এবার ঈশান উঠে যেতে নিলেই ম্যাডাম যেটা করলো সেটার জন্য ঈশান কখনোই প্রস্তুত ছিল না। আসলে ঈশান ভেবেছিল যে ম্যাডাম হয়তো ওর সামনে বসতে বিব্রত বোধ করছে, আর আজকে সরি বলার জন্যই ওর সামনে এসেছে। এসব শোনার অভ্যেস ওর আছে, আর ঈশান এগুলো শুনতে চায় না, তাই উঠে যেতে নিলেই এবার ম্যাডাম ওর হাত ধরে ফেললো। ঈশানের চোখগুলো বেরিয়ে আসার উপক্রম হয়ে গেল। ঈশান আশেপাশে তাকিয়ে দেখলো অনেকেই ওদের দেখছে। ঈশান এবার হাতটা ছাড়িয়ে নিয়ে বলতে আরম্ভ করলো, ম্যাডাম, আপনাকে এসব পাগলামিতে মানায় না। অন্তত আপনি এরকম কোনো কাজ করবেন না যার জন্য আপনার নিজের সম্মানটা নষ্ট হয়। আমি একটা ছেলে, 1000 জন মেয়ের সাথে দেখলেও কেউ বাজে কথা বলবে না, কিন্তু আপনাকে আমার সাথে এখানে দেখে অনেকে অনেক কথা বলবে। আপনি প্লিজ এখান থেকে যান। ঈশান হাতটা ছাড়িয়ে নিয়ে বেরিয়ে যেতেই কলি ঈশানের যাওয়ার দিকে তাকিয়ে রইল আর ভাবতে আরম্ভ করলো, ছেলেটাকে এতদিন যাবৎ যতটা খারাপ ভেবে এসেছে আসলে ছেলেটা ততটা খারাপ নয়। কলি সেদিন ঈশানের পাতানো সেই বোন অর্থাৎ মিহির ক্লাসে গেল। ক্লাসের সামনে দাঁড়িয়ে কলি দেখলো মেয়েটা ক্লাসের এক কর্নারে বসে আছে। কলি মিহিদের ক্লাসে কোনো ক্লাস নেয় না, তাই তেমন করে কাউকে এখানকার চেনে না। কলিকে দেখেই ঈশানের বোন মিহি উঠে দাঁড়ালো, আর কলি ততক্ষণে ওর সামনে এসে দাঁড়িয়েছে। কলি এবার বলতে আরম্ভ করলো, তোমার সময় হবে? আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। মিহির একটু কৌতূহল বরাবরই বেশি। সেদিন ওই বিষয়টার পর থেকে ম্যাডামের সাথে মিহির দেখা হয়নি, আর ঈশানও বারণ করেছিল ম্যাডামকে কিছু বলতে। মিহিদের ক্লাসটা ম্যাডামের অফিস রুম থেকে পুরো উল্টো দিকে, তাই এদিকে কলি তেমন আসে না, আর ওদের সাথে তেমন করে দেখাও হয় না। তাই মিহি বেশ খানিক অবাক হলো আর জিজ্ঞেস করলো, ঠিক আছে, কিন্তু ম্যাডাম আপনি কি বলতে চাইছেন? পার্সোনাল কথা, একটু বাইরে আসবে? মিহি সবার দিকে একবার তাকালো। সবাই হাঁ করে ওদের দিকে তাকিয়ে আছে। মিহি বাইরে আসলো। মিহি যখনই কিছু বলতে নিবে তখনই কলি বলতে আরম্ভ করলো, তোমার কাছে কিছু জানার আছে, এই কথাগুলো এখানে বলাটা ঠিক হবে না। আমার অফিসে চলো। ম্যাডামের এরকম আবদারে বেশ খানিকটা অবাক হলো মিহি।
তারপরও ওনার পিছনে পিছনে আসলো। 5 মিনিট পর দুজনেই কলির অফিস রুমে প্রবেশ করলো। কলি ম্যাডাম বসে মিহিকে বসতে বললে মিহি ওর সামনে বসলো। মেয়েটা আগ্রহী দৃষ্টিতে ম্যাডামের দিকে তাকিয়ে আছে। এবার ম্যাডাম বলতে লাগলো, আসলে সেদিন তোমাদের একসাথে দেখে আমি ভুল বুঝেছিলাম। ঈশান যে তোমাকে বোন বানিয়েছে সেটা আমি জানতাম না। তুমি ওর বোন, কিন্তু আমি সেদিন ভুলভাল ভেবেছিলাম। তুমি কান্নাকাটি করছিলে আর ঈশানও সিন ক্রিয়েট করেছিল, আর দূর থেকে তোমাদের কথা শুনতেও পাইনি। এরকম কিছু দেখে ভেবেছিলাম যে তোমরা রিলেশনে আছো আর ওর সাথে তোমার ব্রেকআপ। কলির কথাগুলো বলতে সংকোচ কাজ করছিল। শেষে তাই ভাই বোনের সম্পর্কটাকে কিনা এমন একটা বাজে সম্পর্ক বানিয়ে দিল। কথাগুলো বলেই মাথা নিচু করে নিল ম্যাডাম। তখন মিহি বলতে আরম্ভ করলো, সমস্যা নেই ম্যাডাম, অনেকেই তো অনেক কিছু ভাবে, তাতে কি যায় আসে? আপনি সেদিন ওরকম করে বাজে বিহেভ করলেন, আপনাকে কিছু বলতে গেলাম আর আপনি কোনো কিছু বলতেও দিলেন না। আর ভাইয়াও আমাকে বারণ করলো যে আপনাকে হয়তো বোঝানো যাবে না, বললো আমাকেই বুঝিয়ে ক্লাসে পাঠিয়ে দিল। সেদিন কি হয়েছিল আমাকে একটু বলবে? আসলে আমাকে কয়েকটা ছেলে ডিস্টার্ব করতো। ওই ছেলেগুলোকে ভাইয়া আগে ওয়ার্নিং করেছিল, কিন্তু ওরা বড়লোকের বখাটে ছেলে। আপনি যেমন আমার ভাইকে ভাবেন, ভাইয়া আমার সাথে রাগারাগি এই জন্যই করছিল যে আমি ওকে আগে কেন জানাইনি। একদিন পরে গিয়ে ওকে বিষয়টা বলতেও ও রেগে যায়। আর সেই দিন কলেজে পরীক্ষা ছিল, আর আপনি ভুলভাল বুঝে ওকে এমন করে কথা শোনালেন। আমি পরবর্তীতে আপনাকে সবটা বলতে চেয়েছি, কিন্তু ভাইয়া বারণ করেছিল। আপনাকে বোঝানোটা খুব কষ্টসাধ্য, তাই আর কিচ্ছু বলিনি। আর আপনাকে তো আমাদের কোনো ক্লাস নেই, তাই কিছু বলাও হয়নি। মিহি কথাগুলো বলেই ম্যাডামের দিকে তাকিয়ে রইল। ম্যাডামের মুখটা কালো আধারে ছেয়ে আছে। উনি একটা ভাই বোনের সম্পর্ক কিনা এত বাজেভাবে প্রেজেন্ট করলো, নিজের প্রতি নিজেই লজ্জিত বোধ করছে। এবার কলি বলতে লাগলো, আমি বুঝতে পারিনি, আসলে ওকে প্রথম থেকেই ভুল বুঝেছি, তার জন্য ওকে সরি বলেছি। কিন্তু ঈশান আমার সাথে কথা বলতেই চাইছে না। আমি সরি বলছি, প্লিজ কিছু মনে করো না। আসলে আমি ওকে কলি বলে শেষ করার আগেই মিহি মুখ থেকে কথাটা যেন কেটে নিয়ে বলতে লাগলো, ম্যাডাম, আপনি কেন? অনেকেই ভাইয়াকে বখাটে ছেলেই ভাবে। আসলে ভাইয়া চলাফেরাটা এমনই। আব্বু আম্মু মারা যাওয়ার পর থেকেই ছেলেটা ভীষণ একা হয়ে পড়েছিল। একমাত্র ছেলে, এত বিষয় সম্পত্তি থাকার পরও আব্বু নেই। একটা এতিম ছেলের জীবনে আর কি থাকতে পারে বলেন? মেয়েদের সাথে মিসবিহেভ করাটা ভাইয়া কোনোক্ষণই পছন্দ করে না, তাই আর কি ওরকম করে রেগে গিয়েছিল। কিন্তু একটা কথা ম্যাডাম, আপনি বারবার ভাইয়ার কথা জিজ্ঞেস করছিলেন কেন? আবার কোনো সমস্যা হয়েছে কি? কলি কি জবাব দিবে জানে না, তারপরও আমতা আমতা করে বলল, না মানে আসলে তেমন কিছু না। তুমিও যাও এখন, আবার যদি কখনো প্রয়োজন হয় তোমাকে ডেকে নেব। কলি প্রায়ই খেয়াল করে ঈশান আর ওর ক্লাস করে না। সেই দিনের ওই শেষ পরীক্ষার পর থেকে কখনো আর কলি ঈশানকে ওর ক্লাসে দেখেনি। ঈশান তখনই ক্লাসে ঢোকে যেদিন কলির ক্লাসগুলো শেষ হয়ে যায়, তারপর বাকি ক্লাসগুলো করে বের হয়। এই বিষয়টা কলি জানতে পেরেছে, আর ঈশানের বন্ধুদেরও জিজ্ঞেস করেছিল, ওরাও একই কথা বলেছে। ছেলেটার এরকম ইগনোর কেন জানি কলি মানতে পারছে না। যাকে এত কথা শুনিয়েছে, এত রাগ করেছে, তারপরও ছেলেটা কলির সাথে একটুও বাজে ব্যবহার করেনি, উল্টো ছেলেটাকে ভুল বুঝলো। আর শেষ যেদিন দেখা হলো, সরি বলতে গেলেও ছেলেটা কথা তো বলতোই না, উল্টো ওকে ইগনোর করলো। বিষয়টা নিয়ে ভেবেই কলি পুরো পাগল হয়ে যাচ্ছে। কাকে বোঝাবে ও কথাগুলো? পুরো 7টা দিন মাঝে কেটে গেল। এরই মাঝে ক্লাসে কোনোভাবেই মনোযোগ দিতে পারছে না। বারবার ক্লাস করাতে গিয়ে যখন ঈশানের কথা ভাবছে, তখনই সবটা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। ভুলভাল কথা ক্লাসের মাঝে বলে ফেলছে, যার জন্য মেন্টালি ডিস্টার্ব লাগছে ভিতর থেকে। আর এই 7 দিনের মাঝে কলির সাথে ঈশানের আর কোনো দেখা হয়নি। 8ম দিনের মাথায় যখন কলি বাড়ি থেকে ফিরছিল, তখন রাস্তার মোড়ে সেখানে ঈশান বসে থাকে। প্রায় সেখানে এসে দেখলো ঈশান আজও সেখানে বসে আছে। ছেলেটা বেশ অন্যমনস্ক আর কেমন যেন এলোমেলো অগোছালো লাগছে ওকে। কলি রিক্সাটা দাঁড় করালো, তারপর এসে ঈশানের পাশে দাঁড়ালো। দোকানে কোনো মেয়েকে দেখে সবাই তার দিকে তাকিয়ে রইল।
কলিকে ঈশান খেয়াল করেনি দেখে এবার ঈশানের রেসপন্স না পেয়ে বলল। ঈশান, কারো হঠাৎ ডাকে ঈশানের হুঁশ ফিরল। আব্বু আম্মুর সাথে দিনগুলো কতটা সুন্দর ছিল সেই কথাগুলোই ভাবছিল। এবার ম্যাডামের ডাকে ঈশান পিছন ফিরতেই ওনাকে দেখে বেশ অবাক হলো। ঈশান খেয়াল করলো দোকানের সবাই, ছোট থেকে সে বৃদ্ধ বয়সের সবাই হাঁ করে ওর দিকে তাকিয়ে আছে। ঈশান তাড়াহুড়ো করে উঠে ম্যাডামের সামনে আসলো। ম্যাডাম এবার ঈশানকে কিছুটা দূরে যাওয়ার জন্য বলতেই ঈশান ওনার সাথে রিকশার কাছে আসলো। সামনাসামনি দাঁড়িয়ে আছে দুজন। কলি মাথা নিচু করে আছে। ঈশান ম্যাডামের দিকে না তাকিয়ে জিজ্ঞেস করলো, ম্যাডাম কিছু বলবেন? আর এখন তো কলেজ টাইম নয়, আমি এখনো অন্যায় করিনি, তাহলে আপনি আমাকে এখানে ডেকে আনলেন যে? না মানে আসলে ঈশান, আমি সেই দিনের ওই ব্যবহারের জন্য সরি। ঈশান অবাক চোখে তাকালো। কলি আবারও বলল, না জেনে না বুঝে তোমার সাথে অনেক মিসবিহেভ করেছি, এই জন্য আমি খুবই লজ্জিত। তুমি আমার সাথে কথা তো বলোই না, এমনকি আমার ক্লাসেও যাও না। এই বিষয়টা নিয়ে আমি মেন্টালি খুবই ডিস্টার্ব। আমি তোমার সাথে খুব বেশি মিসবিহেভ করে ফেললাম না জানি। আর সেই ছেলেটা এখন আমাকে প্রতিনিয়ত ইগনোর করে চলেছে। আমি এই বিষয়টা মানতেই পারছি না। ম্যাডামের মুখ থেকে এরকম কথা শুনে ঈশান হতচকিত হলো। ম্যাডামকে নাকি ও ইগনোর করছে? কথাগুলো ভেবে হাসার চেষ্টা করে বলল, ম্যাডাম আপনি তো এটাই চাইছেন, আমার মতো কোনো বকারে ছেলে আপনার মতো একটা ভদ্র ম্যাডামের ক্লাস করতে পারে না। আর আমি তো আপনার দু চোখের বিষ, তাহলে কেনই বা খামোকা আপনার ক্লাসে গিয়ে ডিস্টার্ব করব? তাই আর যায় না। দেখুন ম্যাডাম, এসব বিষয়ে আমাকে আর সরি কিছুই বলতে হবে না। আপনার একটা আত্মসম্মান বোধ আছে, সেই জায়গাটা বজায় রাখুন। আপনি একজন শিক্ষিকা, বারবার ছাত্রকে সরি বললে সেটা আপনার সম্মানেই লাগবে। ঈশান কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না। দোকানের পাশে থাকা বাইকে উঠে চলে গেল। কলি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে তারপর বাসার উদ্দেশ্যে চলে আসলো। এরই মাঝে ঈশান একটা মাস যেন কোথাও গায়েব হয়ে গেল। কলির সাথে ঈশানের আর দেখা হয়নি। আর তাতেই যেন কলি পুরো পাগল হয়ে গেছে ছেলেটার কথা ভাবতে ভাবতে। শেষে কিনা একটা ছাত্রের প্রেমে পড়ে গেল ম্যাডাম। কলি প্রথম 15টা দিন বুঝতে না পারলেও পরে ঈশানের কথা যখন বারবার ওর বন্ধুদের জিজ্ঞেস করছিল, তখন কলিকে ঈশানের বন্ধুরাও জিজ্ঞেস করেছিল কেনই বা ঈশানের সম্পর্কে এত খোঁজ নিচ্ছে। কলি এই উত্তরটাও খুঁজে পায়নি। 15 দিনের মাথায় একদিন রাতে কলি চোখ দিয়ে পানি পড়ছিল। ওর আম্মু এসে বিষয়টা জিজ্ঞেস করতে তখন কলি বলে, আম্মু, খুব বেশি ভাবা, তার জন্য চিন্তা করা, তার সাথে যদি কোনো রকমের বাজে ব্যবহার করে ফেলি সরি বলতে যাওয়াটা, বারবার তার ইগনোরটা অসহ্য মনে করা, না দেখতে পেলে খারাপ লাগে, এগুলো কি ভালোবাসা? কলির এমন দ্বারা কথাতে কলির আম্মু কিছুক্ষণ অবাক চোখে ওর দিকে তাকিয়ে রইল। মেয়ের হুটহাট কি এমন হলো যার জন্য এসব কথা বলছে? এবার কলির আম্মু ওর চোখের দিকে তাকালো, চোখ মুছে দিল। কলি আম্মুকে জড়িয়ে ধরতেই আম্মু ওর মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, এরকমটা হতেই পারে মামুনি, তুমি নিশ্চয়ই কারো প্রেমে পড়েছ, সেজন্য এসব কথা বলছো। তা ছেলেটাকে আমরা ওদের বাসায় কথা বলি, ছেলেটা যদি তোমার উপর রাগ করে থাকে তাহলে আমরা ওদের সাথে কথা বলে তোমাদের বিয়েটা ঠিক করি। আম্মুর কথাতে কলি বেজায় পরিমাণে লজ্জা পেল। কিছুক্ষণ আম্মুকে জড়িয়ে ধরে রাখলো। রাতে কলির আপু বাসায় আসতেই কলির আম্মু বিষয়টা বলল। কলি এর মাঝে আম্মুকে সব কথাই বলে দিয়েছে। শেষ পর্যন্ত একটা ছাত্রের প্রেমে পড়েছে। সব শোনার পর কলির আম্মু কিছুক্ষণ অবাক চোখে ওর দিকে চেয়েছিল। মেয়ে তখন লজ্জা পেয়ে বলেছিল, আমি এত কিছু জানি না, আমি কিভাবে প্রেম পড়লাম, কি জন্য পড়লাম, এসব আমি আর ভাবতে পারছি না। তবে আমি মনে হয় ওকে অনেক বেশি ভালোবাসি। কি করে ভালোবেসে ফেলেছি জানি না। আমি জানি এটা অন্যায়। একজন শিক্ষিকা হয়ে নিজের স্টুডেন্টকে ভালোবাসা অনেক অনেক বড় অপমান। সমাজ কেউই মেনে নেবে না। কিন্তু বিশ্বাস করো, সেটা বড্ড একা। এই পৃথিবীতে ওর দেখাশোনা করার কিংবা দিন শেষে ওকে ভালো মন্দ জিজ্ঞেস করার মতো ওর পাশে কেউ নেই। ও বাবা মা হারিয়ে সম্পূর্ণ একা হয়ে গেছে। আমার ওর এই অসহায়ত্ব, নীরবতা আর সহ্য করে নেওয়ার শক্তিটা আমার নেই। ওর প্রতি একদম দুর্বল হয়ে করে তুলেছে আমাকে। আম্মু আব্বুকে বিষয়টা বলতে আব্বু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ছেলেটা জুনিয়র,
তার উপরে কলেজ স্টুডেন্ট, সমাজের মানুষ কি বলবে শুনলে? কেউ মেনে নেবে এসব বল? কলির আম্মু বেশ কিছুক্ষণ ওর আব্বুকে বোঝালো। ওর আব্বু তাতেও রাজি হলো। একটা এতিম ছেলের হাতে মেয়েকে তুলে দিবে সেটা ভেবেই উনি বলতে আরম্ভ করলো। বুঝলাম, কিন্তু দিন শেষে একটা গার্জিয়ান থাকা চাই। ছেলেটার না আছে বাবা, না আছে মা, আর না আছে কোনো আত্মীয় স্বজন যার ভরসায় আমি আমার মেয়েটাকে ওর হাতে তুলে দেব। মানলাম মেয়ে কখনো কিছু চাইনি, তার আবদারটা আমি রাখবো, কিন্তু তাই বলে এরকম একটা ছন্নছাড়া ছেলের কাছে মেয়ের বিয়ে দেব? দিন শেষে মেয়ে যদি সুখী না থাকে, ওদের মাঝের সম্পর্ক যদি স্বামী স্ত্রীর মতো না হয়, তখন মেয়েটা কষ্টে থাকবে। সে দায়ভার কে নেবে বলো? কলির আব্বু কিছুতেই রাজি নয়, সেটা ওর আম্মু বুঝতে পারলো। তারপরও চেষ্টা করেও ভদ্রলোকে রাজি হলেন না। কলি আম্মুকে জিজ্ঞেস করলো আব্বুকে বিষয়টা বলেছে কিনা। তখন আম্মু ওকে বলল, মামুনি, একটা এতিম ছেলের হাতে আমরা তোমাকে কি করে তুলে দেব? তোমার আব্বু এই বিষয়টাতে কোনো মতেই রাজি নয়। আর তোমাদের মাঝের সম্পর্ক কেমন, ছেলেটা তোমাকে ভালো রাখতে পারবে কিনা, এসব নিয়ে তোমার আব্বু খুবই টেনশনে আছে। তাই বলি কি, তুমি অন্য কোনো ছেলেকে পছন্দ করলে তাকে না হয়। কলিজা জানতো এরকম কিছুই হবে, তাই আম্মুর কথা শোনার আর ইচ্ছে হলো না। ও সেখান থেকে চলে গেল। ভালোবাসা কখনো বলে কয়ে হয়? ভালোবাসার মানুষটা কেমন, একলা নাকি হাজার জন তার পাশে আছে, সে কথা ভেবে হিসাব কষে কখনো ভালোবাসা হয় না। আর একটা এতিম ছেলে বলে কি ওর ভালোভাবে বাঁচার, কারোর ভালোবাসা পাওয়ার অধিকার নেই? বিষয়টা নিয়ে কলি অনেক ভাবলো। 7টা দিন আর কলেজে গেল না। এদিকে কলেজ থেকে কয়েকবার নোটিশ পাঠানো হয়েছে, হয় চাকরিটা ছেড়ে দিতে হবে, নয়তো কলেজে আবার জয়েন করতে হবে। শেষ যেদিন লেটার আসলো সেদিন নোটিশটা কলির আব্বুর হাতে পড়ল। কলেজ থেকে যে নোটিশটা এসেছে সেটা দেখে ওর আব্বু অবাক হলো। মেয়েটাকে ডেকে পাঠাতেই কলি এসে ওর আব্বুর সামনে দাঁড়ালো। আব্বু বিষয়টা জিজ্ঞেস করলে, কিন্তু কলি কোনো কথা বলল না। ও কোনো কিছুতেই মনস্থির করতে পারছে না। মেয়ের মুখ যে কালো সেটা কলির আব্বু খুব ভালো করেই বুঝতে পারলো, কারণ কলি সবসময় চুপচাপ থাকে। খাবার টেবিলেও আব্বুর সাথে কোনো কথা বলে না। আর গত 7 দিনে তো আব্বুর সামনে তেমন করে আসেও নি, আর আসলে তেমন মুখটা কালো করে রেখেছে। কলির আব্বু কিছু একটা ভেবে ওকে বসতে বলল। কলি বসলো না, তখন আব্বু জোর করে ওকে পাশে বসিয়ে দিয়ে বলতে লাগলো, আচ্ছা মামুনি, তুমি ওই ছেলেকে বিয়ে করে থাকতে পারবে ওর সাথে? আব্বুর এমন কথাতে কলি অবাক হয়ে কিছুক্ষণ আব্বুর দিকে তাকিয়ে রইল। মেয়ে নীরবতা দেখে আব্বুর একটা হাত ওকে জড়িয়ে ধরতেই কলি কেঁদে উঠল। বলতে আরম্ভ করলো, আমি কিচ্ছু চাই না আব্বু, আমি ঈশানের সাথেই থাকতে চাই। লোকলজ্জার ভয়ে যদি তোমরা ওর সাথে আমাকে মেনে না নিতে পারো, তাহলে বলো, আমি ওর সাথে অন্য কোথাও চলে যাব। তারপরেও দিন শেষে আমার ওকেই চাই। শুধু হয়তো বাজে লাগবে আব্বু, ঈশান আমার থেকে জুনিয়র, তারপরেও আমি এসব নিয়ে ভাবি না। ভালোবাসা কি বলে কয়ে হয়? বাবা মেয়ে চোখের পানি মুছে দিয়ে বলতে লাগলেন, ছেলেটা কি রাজি আছে তোমাকে বিয়ে করতে? আর তোমাদের মাঝে সম্পর্ক ছিল নাকি নতুন হয়েছে? কলি আর কোনো জবাব দিতে পারল না, কারণ গত 1 মাস যাবৎ ঈশানের সাথেও দেখাই নেই। তাহলে ওদের মাঝে সম্পর্ক হবেই বা কী করে? আর ছেলেটা ওকে পছন্দ করে কিনা সেটা ও নিজেও জানে না। কলি মাথা নিচু করে রাখলো। তখন কলির আব্বু আবারও বলতে লাগলো, তোমাদের মাঝে সম্পর্কটা নেই, ছেলেটা তোমাকে ভালোবাসে কিনা সেটাও জানো না, আর তুমি ওকে বিয়ে করবে বলছো? এটা কি করে হয় মামুনি? দেখো, তুমি যদি ওকে রাজি করাতে পারো তাহলে আমরা ভেবে দেখব। কলি কিছুক্ষণ চুপ করে থেকে সেখান থেকে চলে গেল। আব্বুর উত্তর পজিটিভ, কিন্তু ঈশানের সাথে সবার আগে ওকে কথা বলতে হবে। 1 মাসের মাথায় যখন ঈশান কলেজে আসলো, সেদিন ম্যাডাম ওর সাথে কথা বলতে গেলে ঈশান কিছুটা আঁচ করতে পারল, কারণ ম্যাডামের চোখে স্পষ্ট পানি টলমল করছিল। ওর মাঝে মেহেদি আর শুভ ওকে জানিয়েছে যে ম্যাডাম ওর কথা প্রায় প্রতিদিনই ওদের কাছে জিজ্ঞেস করতে আসে, কিন্তু কেন জিজ্ঞেস করতে আসে ওরা কিছুই বুঝতে পারে না। ম্যাডাম কথা বলতে আসলে ঈশান ওনাকে এড়িয়ে যেতে নিলেই কলি ঈশানের একটা হাত ধরে ফেলল। ঈশান হাতটা ছাড়িয়ে নিতে গেলে কলি ঈশানের হাতটা 2 হাতের মুঠোয় নিয়ে হাতের উল্টো পিঠে চুমু দিল। ম্যাডামের এমন কাণ্ডে ঈশান যেন আকাশ থেকে পড়ল। ও কিছু বুঝে ওঠার আগেই
কলি কেঁদে ফেললো আর বলতে আরম্ভ করলো। ঈশান, আমি জানি না আমার আমার কি হয়েছে, কিন্তু এই পকেটে ছেলেটাকে আমার বড্ড বেশি ভালো লাগে। আমি জানি না আমি ভুল করেছি নাকি ঠিক। আমার এসব বলা উচিত হচ্ছে কি না, তারপরেও তোমাকে বলতে ইচ্ছে হয়। আমি সবকিছু ছেড়ে দেবো ঈশান, তারপরেও তোমাকে চাই। আমার অন্য কিছুর দরকার নেই। তুমি আজ করতে পারছো হয়তো। আমি তোমাকে। ঈশান কলির হাত থেকে নিজের হাতে ছাড়িয়ে নিল। তারপর আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। কলি নিজের চেয়ারে বসে কাঁদতে লাগলো। এতক্ষণ অফিস রুমের মধ্যে দুজনে কথা বলছিল। কলি ঈশানের বন্ধুদের দিয়ে ওকে ডেকে পাঠিয়েছিল, কারণ কলির ক্লাসটা ঈশান করে না। এমন করে একটা সপ্তাহ কেটে গেল, কিন্তু ঈশানের দিক থেকে কলি কোনো রেসপন্স পাচ্ছে না। ঈশানের সাথে মেয়েটার যেখানেই যেভাবেই দেখা হয়েছে, কলি সেখানেই ওর সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু ঈশান ওর সাথে কোনো কথাই বলছে না। শেষে অনেক চেষ্টা করেও যখন ঈশানের সাথে কথা বলতে পারলো না, ওকে রাজি করাতে পারলো না, তখন কলি ভাবলো জোর করেই বিয়েটা করাবে। কলি ঈশানকে বোঝাতে না পেরে ওর বন্ধুদের কাছে গিয়ে কান্নাকাটি করে কথাগুলো বলল। ম্যাডাম শুভকে ভালোবাসে জেনে মেহেদি আর শুভর হার্টফেল খাওয়ার জোগান হলো। ঈশান ওদের এই বিষয়টা বলেনি। ম্যাডাম ওকে পছন্দ করে কিংবা ওর বিষয়টা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করছে। ওরা আজকে বুঝতে পারছে ম্যাডাম বারবার কেন ঈশানের কথা জানতে চায়। ঈশানের বন্ধুদের সামনে দাঁড়িয়ে ম্যাডাম কেঁদেই চলেছে। একটা মেয়ে যে কিনা ওদের থেকে 3-4 বছরের সিনিয়র, তার উপর আবার ওদেরই কলেজের ম্যাডাম, সে কিনা একটা ছাত্রের জন্য কাঁদছে। আজব করা কাণ্ড। মেহেদি কিছু বলার আগেই কলি বলতে লাগলো। আমি আজকে নির্লজ্জ বিহারের মতো তোমাদের বলতে বাধ্য হচ্ছি, আমি তোমাদের বন্ধুকে ভালোবাসি। আমার ওকে যে কোনো মূল্যেই চাই। আব্বু আম্মুকে আমি রাজি করিয়ে নিয়েছি, কিন্তু ওর সাথেই তো কথা বলতে পারছি না। তোমরা আমাকে হেল্প করবে প্লিজ। আমি তোমাদের বন্ধুকে আর কষ্ট পেতে দিতে চাই না। ওর একাকী জীবনের সঙ্গী হতে চাই। তোমরা যদি আমাকে একটু হেল্প করতে, তাহলে আমি ওকে নিজের করে নিতে পারতাম। আমি বুঝতে পারছি ও আমাকে কিছুতেই মেনে নেবে না, আর না কখনো বিয়ে করবে। এসব কথা আমি তোমাদের কেন বলছি, কি জন্য বলছি আমি জানি না। ও তোমাদের বন্ধু, তোমরা চাইলে আমাকে অনেকভাবে হেল্প করতে পারো, আর সবটাই তোমরা সম্পূর্ণ করতে পারো। মেহেদি শুভ প্রথমে রাজি না হলেও ম্যাডামের কান্নাকাটি দেখে শেষ পর্যন্ত রাজি হতে বাধ্য হলো। সেদিন বিকেলের দিকে ঈশান সেই চায়ের দোকানে বসেছিল, তখন মেহেদির নাম্বার থেকে একটা কল আসলো। রিসিভ করে কানে দিতেই মেহেদি বলেই কলটা ওরা কেটে দিল। ঈশান সাথে সাথে আবারও কল ব্যাক করতেই এবার শুভ কল ধরলো। কল রিসিভ করে বলতে আরম্ভ করলো। ঈশান, আমরা কাজী অফিসে আছি, আমাদের এক বন্ধুর বিয়ে, তুই একটু এখানে আয়, তোকে দরকার। কার বিয়ে? কিসের বিয়ে? কি জন্য আসতে হবে জিজ্ঞেস করিস না, এক্ষুনি চলে আয়। সময় নেই, তোকে খুব প্রয়োজন। মানুষের এত উপকার করিস, তাহলে আজ এই সামান্যটুকু করতে পারবি না? এক্ষুনি আয়। সবার এরকম কথাতে ঈশান অবাক হলো। ভালো, তাহলে কি অন্য কারোর বিয়ে? ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না। 15 মিনিটের মাথায় কাজী অফিসে চলে আসলো। এবার কাজী অফিসে এসে তো ও অবাকের চরম সীমানায় পৌঁছে গেল, কারণ ম্যাডাম বসে আছে কাজীর সামনে, আর একজন ভদ্রলোক আর ভদ্রমহিলা বসে আছে পাশে। ম্যাডামকে দেখে ঈশান অবাক হয়ে কিছুক্ষণ ভাবলো, এই ভদ্রমহিলা এখানে কি করছে। হুঁশে ফিরতেই ঈশান মেহেদির আর শুভর কাছে আসতেই ওরা জোর করে ঈশানকে নিয়ে কাজীর সামনে বসালো আর বলতে লাগলো। কাজী সাহেব, বিয়েটা পড়ান, আমাদের বন্ধু চলে আসছে। মানে তোরা কি পাগল হয়ে গেছিস? কি সব বলছিস? বললি কারো বিয়ে, এখন আমাকেই বসিয়ে দিচ্ছিস? আর এই মেয়েটা এখানে কেন? কি সব বলছিস তোরা? মাঝে মাঝে কথা না বলে আমাকে ছাড়। দেখ, এসব নাটক করিস না। তোদের মজা করার মুড থাকলে অন্য কারোর সাথে কর। এবার কলির আব্বু এসে ঈশানের সামনে দাঁড়ালো আর বলতে আরম্ভ করলো। বাবা, আমি তোমার সম্পর্কে সব খোঁজ খবর নিয়েছি। বিশিষ্ট ব্যবসায়ী আফজাল আহমেদের একমাত্র ছেলে, ওনার সাথে আমার বিজনেসের ক্ষেত্রে একটা যোগাযোগ ছিল। বেশ ভালো মানুষ ছিলেন তোমার বাবা। আমি খোঁজ খবর নেওয়ার পর সিদ্ধান্ত নিলাম মেয়েটাকে তোমার হাতে তুলে দেব, কিন্তু মেয়ে নাকি তোমার সাথে কথা বলতে পারছে না। বাবা, যা হওয়ার হয়েছে। মেয়ে আমার ভুল থেকেই তোমাকে ভালোবাসতে বাধ্য হয়েছে। একমাত্র মেয়ে আবদার করে তোমায় চেয়েছে, কিন্তু তুমি রাজি হবে কিনা সেটা জানতাম না। আমার মেয়ে তোমাকে ভালোবাসে। আমার কাছে এই একটা আবদার গত 1 সপ্তাহ যাবৎ করে যাচ্ছে। ও শুধু তোমাকে চায়, এরপর জীবনে নাকি আর কিছু চাইবে না।
দেখো বাবা, বিয়ের পরেও অনেকের মাঝে ভালোবাসা হয়। কলি তোমাকে একতরফা ভাবে চাইলেও তুমি হয়তো বা ওকে চাও না, আর এটা মানাটা এতটা সহজ নয়। ম্যাডাম একজন স্টুডেন্টকে ভালোবেসে বিয়ে করতে চায়, ব্যাপারটা কঠিন মেনে নেওয়া। অনেক বোঝানোর পরেও মেয়েটা পাগলামি করছিল। দেখো হাতের কি অবস্থা করেছে, রাগের বশে সুইসাইড করতে গেছিল, কাজী অফিসেও ছুরি সাথে করে নিয়ে এসেছে। এখন তুমি যদি ওকে বিয়ে না করো তাহলে। ঈশান তাড়াহুড়ো করে ম্যাডামের দিকে তাকালো, হাতের দিকে তাকিয়ে দেখলো বিশাল বড় এক ব্যান্ডেজ। ঈশান চুপচাপ কিছুক্ষণ ম্যাডামের দিকে তাকিয়ে রইলো আর বলতে লাগলো, আপনি কি পাগল নাকি আপনার মাথা খারাপ? এমন একটা পাগলামি কে করে? আমার এই ছাড়া জীবনে এসে কি চান আপনি? আমার কাছে আপনি সুখে থাকতে পারবেন না ম্যাডাম, আপনি ভুল করছেন। আমি কিছুটা হলেও আজ করতে পেরেছিলাম যে আপনি ভুলভাল ডিসিশন নিচ্ছেন। আপনি আগে আবেগের বশে এরকম। আমি এতটাও বাচ্চা নই ঈশান যে ভুলভাল ডিসিশন নিব। তুমি বিয়েতে রাজি হবে কিনা বলো? গত 7 দিন যাবত তোমার সাথে কথা বলতে চেয়েও পারছি না। ইচ্ছে করলেও তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। এসব আমাকে অনেক বেশি দুর্বল করে দিয়েছে। ঈশান, আমি আর এসব নিতে পারবো না। তুমি আমাকে বিয়ে করবে, না হলে আজকে এখান থেকে আমার লাশ যাবে। কলি কথাটা বলেই আবারও কাটা জায়গার উপরেই ছুরি রাখলো। ঈশান এবার ভয় পেয়ে গেল। ছুরিটা ধরতে গেলেই কলি বলল, বিয়ে পেপারে সাইন করবে, তবেই ছুরিটা এখান থেকে সরবে, না হলে সত্যি কিন্তু ছুরিটা চালিয়ে দেবো। এবার পুরো হাতটা কেটে পড়ে যাবো আমি। ঈশান, ম্যাডাম আপনি কিন্তু পাগলামি করছেন। জোর করে এমন করে কাউকে আপনি বিয়ে করতে পারেন না। আপনি রীতিমতো আমাকে ব্ল্যাকমেল করছেন। সোজা কথায় যখন কাজ হয় না তখন ব্ল্যাকমেলই করতে হয়। তুমি বিয়ে করবে কিনা বলো, নাহলে কিন্তু আমি আবারও হাতটা কেটে ফেলবো। এবার কিন্তু আর বেঁচে থাকার মতো অবস্থায় থাকবো না। তারপরে তোমাকে আফসোস করতে হবে। ঈশান, যেখানে ভালোবাসার মতো কেউ নেই সেখানে আমি নির্লজ্জ বেহায়া হয়ে তোমার কাছে সিনিয়র হয়েও তোমাকে ভালোবেসেছি। আমি সব ছেড়ে দিব ঈশান তোমার জন্য। একটু ভেবে দেখো, আজকে হয়তো তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু কালকে ঠিকই ভালোবাসতে বাধ্য হবে। কি সব কথা বলছিস ঈশান? মেয়েটা তোকে ভালোবাসে, খামাকে এরকম পাগলামি না করে বিয়েটা কর ভাই। এত সুন্দর একটা সুযোগকে কেন হাতছাড়া করছিস? আর তুই না ম্যাডামকে পছন্দ? মেহেদি কথাটা বলার আগেই ঈশান চোখ রাঙিয়ে তাকালো। কলি তাতেই বুঝে গেল ঈশান ওকে পছন্দ করে। তাই হয়তো বা ক্লাসে হাজারটা কথা শোনানোর পরও ড্যাপ ড্যাপ করে ওর দিকে তাকিয়ে থাকতো। ঈশানের সেদিন প্রথম দেখাতেই কলি ম্যাডামকে ভালো লেগেছিল। মেহেদির কথাটা কানে পৌঁছতেই কলি বলতে লাগলো, তোমাকে আমি 5 মিনিট সময় দিচ্ছি, এর মাঝে ভেবে নেবে বিয়েটা করবে কিনা। ঈশান বাবু, বিয়ে করে যত পারো আমাকে কষ্ট দিও, তারপর ওই কষ্টটা আমি সহ্য করতে পারবো না। ঈশান, দরকার পড়লে তুমি সময়টা নেবে, আমি তোমার জন্য অপেক্ষা করবো, তারপরও আমি তোমার ইগনোর সহ্য করতে পারবো না। বন্ধুরা ঈশানকে বোঝাতে লাগলো। এবার কলির আম্মু এসে কান্নাকাটি জুড়ে দিল। ঈশান এখন কি করবে ভেবে পাচ্ছে না। এরই মাঝে বাসার কাজের লোকগুলো কাজী অফিসে চলে আসলো। রহিম চাচা, যার কথাটা ঈশান কখনোই ফেলে না, যখন থেকে আব্বু আম্মু চলে গেছে ওনাকে সম্মান করে চলে আসছে, আর ওনাকে বাড়ি থেকে কখনোই যেতে দেয়নি। লোকটা এসে এবার ঈশানের পাশে দাঁড়ালো, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে আরম্ভ করলো, বাবা, মামুনি আমাদের বাসায় পর্যন্ত গিয়েছিল, তোমাকে অনেক খুঁজেছে, কান্নাকাটি পর্যন্ত করেছে। আমি বলি কি, তুমি বিয়েটা করে নাও, মেয়েটা বড্ড ভালো, তোমার আব্বু আম্মুর খোঁজ খবর নিচ্ছিল, তুমি একা থাকো, কিভাবে কি করো এসবও জানতে চেয়েছিল। আমি এই কয়েকটা দিনে ওকে দেখেছি, সামনে থেকে দেখে বুঝতে পেরেছি ও তোমাকে ভালোবাসে, আর ভালোবাসার মানুষগুলোকে কখনো দূরে সরিয়ে দিতে নেই বাবা। ঈশান কিছুক্ষণ ভাবলো কি করবে। মেয়েটা এখনও কেঁদেই চলেছে। কলি হাতের উপর ছুরিটা ঠেসে ধরে রেখেছে। কলি টু শব্দ করার আগেই ঈশান সাইন করে দিল। তারপর পেপারটা কলির সামনে দিয়ে বলল, নিন, সাইন করে দিয়েছি, এবার অন্তত ছুরিটা ফেলুন, না হলে কিন্তু আমি এখান থেকে চলে যেতে বাধ্য হব। ঈশানের কথাতে কলি ছুরিটা ফেলে দিল। তারপর দ্রুত সাইন করে দিয়েই ঈশানের একটা হাত জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রাখলো। ঈশান কিছু বলার আগেই কলি ফুপিয়ে বলতে লাগলো, লাভ ইউ পেয়েছি, অনেক ভালোবাসি তোমাকে। আমি জানতাম তুমি আমাকে বিয়ে করে নিতে বাধ্য হবে। বিয়েটা তো জোর করে করলেন, আপনার এরকম কাজ করা মোটেও ঠিক হলো না। ম্যাডাম, আপনি বুঝতে পারছেন নিজেকে কিসের মধ্যে ঠেলে দিয়েছেন? ঈশান কথাটা বলে উঠে যেতে গেলে মেহেদি ওকে আটকে দিল আর বলল, দেখ, রাগ অভিমান যা করার বাসায় গিয়ে করিস, এখনো সময়
এখন এখানে কোনো সিন ক্রিয়েট করিস না। এখানে তো শ্বশুর শাশুড়ি আছে, ওরা কষ্ট পাবে। আব্বু আম্মু নেই, এখন ওরাই তোর আপন। তাই ওদের সামনে এমন ভুলভাল ডিসিশন নিস না। মেয়েটা আমাদের ম্যাডাম হওয়ার পরও তোকে ভালোবেসেছে। তার উপর ম্যাডামের আব্বু আম্মু সব কন্ডিশন মেনে তোর হাতে মেয়েটাকে তুলে দিচ্ছে। এটাও বা কম কিসের বলো? এরকম করে ভালোবাসার মানুষই বা কয়জন পায়? প্লিজ এখন বাসায় চল, তারপর না হয়। ফোড়া, আমাকে ব্ল্যাকমেল করেছিস, এই কাজটা মোটেও ঠিক করি না। তোরা ওনার সাথে সাই না দিলে উনি কিছুতেই এই সুযোগটা পেত না। ঈশান কথাগুলো বলেই কাজী অফিসের বাইরে আসলো। কলির আব্বু আম্মু ওকে অনেক বোঝালো। ঈশান কিছুটা শান্ত হলো। তাছাড়া এখন এই মুহূর্তে ভদ্রলোকের সাথে বেয়াদবি করাটা চরম অন্যায় হবে। ভদ্রলোক ওর আব্বুকে চিনত। আব্বু ভালো একজন মানুষ ছিল। তার ছেলে হয়ে যদি এরকম কিছু করে তাহলে খারাপ দেখাবে। কলির আম্মু অনেক কান্নাকাটি করলো। ঈশান বাসায় যেতে নিলে কলির আব্বু আম্মু ওকে জোর করলো ওদের বাসায় যাওয়ার জন্য। রহিম চাচাও ঈশানকে বোঝালো। ঈশান মেয়েটার পাগলামিতে কলিদের বাসাতেই গেল। ঈশানের বন্ধুরা সন্ধ্যা অবধি কলিদের বাসায় আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করে চলে গেল। সবাই বেরিয়ে যেতেই ঈশান রুমে আসলো। কলি রুমে বসে আছে। তখন ঈশান বলতে আরম্ভ করলো, ম্যাডাম, আপনার এই কাজটা করা মোটেও ঠিক হলো না। আপনি জেনে শুনে নিজেকে আগুনের মধ্যে ঠেলে দিয়েছেন। আপনি বুঝতেও পারছেন না আপনি আমার সাথে থেকে সারা জীবন শুধু কষ্টটাই পাবেন। ঈশান, কষ্টটা কি তুমি আমাকে ইচ্ছে করে দিবে নাকি আমি নিজের ইচ্ছেই পাবো? আমি বুঝতে পারছি তুমি আমাকে ভালোবাসার চেষ্টা করবে না। ও প্লিজ চেষ্টা করো, ঠিকই পারবে। হয়তোবা সংকোচ কাজ করবে, আমি সেটা বুঝতে পারছি। তারপরেও তোমাকে বিয়ে করেছি, আমি তোমাকে ভালোবাসি। সারা জীবন তোমাকে না পেয়ে কষ্টে থাকার চেয়ে না হয় তোমার কাছে থেকেই কষ্ট পাবো। কলি কথাগুলো বলেই একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকলো। কলি বেরিয়ে দেখলো ঈশান রুমে আছে, ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে আছে। কলি এসেই ঈশানকে পিছন থেকে জড়িয়ে ধরলো, ওর কাঁধে মাথা ঠেলিয়ে বলল, আমি জানি শোনো তুমি রাগ করে আছো। প্লিজ কলি যা, রাগ করো না, আমাকে একটু ভালোবাসার চেষ্টা করো। আমি জানি তুমি পারবে। আচ্ছা, তোমার ভালো না লাগলে আমি এই কলেজে জবটা ছেড়ে দেবো, অন্য কলেজে জব নেব। তারপরেও আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করো না, আমি মানতে পারবো না। যা। ঈশান কোনো কথা বলছে না। কলি নিজের মতো করে কথা বলতে লাগলো। ঈশান কথা বলছে না, তাই কলি নিজেই ওকে ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। ঈশান বুঝতে পারছে না, জোর জবরদস্তি করে তো মেয়েটা ওকে বিয়ে করলো, এবার ওকে মানতে পারবে কি না সেটাও জানে না। ভাবতেই অবাক লাগছে। সব কিছু যেন মুহূর্তের মধ্যেই হলো। জীবনে কখনো এমন দিন আসবে ঈশান ভাবতেও পারেনি। কলেজে যে মেয়েটা ওকে একসময় অপমান অপদস্থ করেছে, হাজারটা কথা শুনিয়েছে, আর আজকে সেই মেয়েটা ওর বউ। তার উপর আবার বিয়েটা একটা ব্ল্যাকমেলের মাধ্যমে করলো। তারপরও ভাবতেই ভালো লাগছে দিন শেষে কেউ ওকে ভালোবাসে। ও হোক না সে কলেজের ম্যাডাম, তাতে আসে যায় কি? ভাবুক না ওকে বখাটে। তারপরও তো প্রথম থেকে ক্রাশ খেয়েছিল। ঈশান রুমে আসলো। রাতে খাওয়া দাওয়ার জন্য দুজনে বাইরে গেল। কলির আব্বু আম্মু হাজারটা কথা বলল। ঈশান শুধু হ্যাঁ বা না বলেই উত্তর দিল। ঈশান বলল পরদিন ওরা বাসায় চলে আসবে। ঈশান রুমে, কলি বসে আছে। ছেলেটা আসতেই কলি গিয়ে দরজাটা আটকে দিল। তারপর বিছানায় একপাশে শুয়ে পড়ল। কলি বেডের মাঝখানে বালিশ দিয়ে বলল, তোমার সোফায় বা অন্য কোথাও যাওয়ার দরকার নেই। যতদিন আমাকে মেনে না নিতে পারো ততদিন তুমি আমার সাথে একই বেডে থাকো প্লিজ। আমাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করো না প্লিজ। তারপরেও আমি দিন শেষে জানতে পারবো যে তুমি আমার সাথেই আছো। তারপরেও মনে হবে 1000 কিলোমিটার দূরে আছো তুমি। মেয়েটা যে সব কিছু অ্যাডভান্স ভাবে সেটা ঈশান বুঝতে পেরেই ফিক করে হেসে ফেলল। কলি কিছুক্ষণ ঈশানের মুখের দিকে তাকিয়ে রইল। এবার ঈশান কলির অন্য পাশে শুয়ে পড়তেই মেয়েটা ওর দিকে তাকিয়ে রইল। দুজনের মাঝখানেই কোলবালিশ ঠিকই। তারপরও কলি এগিয়ে আসলো। ঈশানের দিকে আসতেই ঈশান মেয়েটার দিকে ফিরল। কলি ওর মুখের পাশে হাত রেখে বলতে লাগলো, বড্ড ভালোবাসি দিচ্ছি তোমাকে, থাকতে পারবো না বলেই তোমাকে বিয়ে করে নিয়েছি। এখন তোমার রাগ হচ্ছে, কিন্তু ঠিকই একটা সময় তুমিও আমাকে ভালোবাসবে। আমার ভালোবাসাটা বাধ্য করবে তোমাকে ভালোবাসতে। শোনো, 7টা দিন কলির বাসায় ঈশানকে থাকতে হলো। তারপর দুজন বাসায় আসলো। কলি ঈশানের বাসায়
আসার পর থেকেই নিজেই রান্না করে আর ঈশানকে নিজ হাতে খাইয়ে দেয়। ঈশানের প্রথমে লজ্জা লাগলেও পরবর্তীতে কলির পাগলামিতে অভ্যস্ত হতে শুরু করেছে। প্রতিদিনের মতো আজকেও কলি বায়না ধরল দুজনে একসাথে কলেজে যাবে, কিন্তু কিন্তু ঈশান চাইছিল না ওদের দুজনের কেউ একসাথে দেখুক। তারপরে যখন কলি বলল, কে দেখলো না দেখলো তাতে আমার কিচ্ছু যায় আসে না ঈশান। তোমাকে তো আমি বলেছি তোমার সমস্যা হলে আমি জবটা ছেড়ে দেবো, তারপরেও তোমার সাথে থাকতে চাই। ঈশান কলেজের অনেকেই জানে, আর আমিও জানিয়ে দিয়েছি আমরা ভালোবেসে বিয়ে করেছি। তুমি হয়তো বাসো না, কিন্তু আমি তো বাসি। ঈশান কলিকে নিয়ে বেরিয়ে পড়ল। কলি ঈশানকে পিছন থেকে দুই হাতে শক্ত করে জড়িয়ে রেখেছে। কিছুক্ষণ বাদেই ওরা কলেজের অনেক কাছে চলে আসলো, কিন্তু চার রাস্তার মোড়ে আসতেই ভীষণ জ্যাম পড়ে গেছে, তাই বাইকটা থামিয়ে দিয়েছে। কলি ঈশানের সাথে কথা বলছে, বকবক করেই যাচ্ছে। সিগন্যাল ভাঙতেই ঈশান বাইকটা স্টার্ট করলো। কিছুটা দূরে আসতেই একটা স্পিড ব্রেকার দেখে ঈশান বাইকের গতিটা কমিয়ে দিল, কিন্তু পিছন থেকে একটা কার এসে বাইকে ধাক্কা মারল। সাথে সাথেই দুজনের ছিটকে পাশে পড়ে গেল। ভাগ্যিস বাইকটা স্লো ছিল, আর গাড়িটা এসে ব্রেক কষতেই ধাক্কাটা লেগেছে। ঈশান বাইকের থেকে দূরে রাস্তার সাইডে পড়তেই ওর হাতটা ছিঁড়ে গেল। তারপর যখন লক্ষ্য করলো ওর থেকে কিছুটা দূরে কলি পড়ে আছে, কলির দিকে তাকিয়ে ঈশান চিৎকার দিয়ে উঠল। মেয়েটার মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। একটা ইটের টুকরোর সাথে লেগে কলির মাথা থেকে রক্ত বেরোচ্ছে। কলি সেন্সলেস হয়ে গেছে। ঈশান চিৎকার দিয়ে উঠে আসলো। গাড়িটা ততক্ষণে পালিয়ে গেছে। ঈশান কলিকে ডাকতে লাগলো, মেয়েটার রেসপন্স নেই। কলি, এই কলি, তাকাও আমার দিকে। দেখো তোমার কিচ্ছু হবে না, তোমার কিছু হতে পারে না জান, তাকাও আমার দিকে। এই কলি। আশেপাশের লোকজনগুলো ওদের দিকে তাকিয়েছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না সাহায্যের জন্য। ঈশান জানে এই মুহূর্তে কেউ এগিয়ে আসবে না, তাই এক মুহূর্ত দেরি করলো না। তাড়াহুড়ো করে উঠে বাইকটা দাঁড় করালো। তারপর কলিকে কোনো রকমে কোলে উঠিয়ে নিয়ে বাইকের সামনের দিকটায় বসিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে বাইক চালাতে আরম্ভ করলো। পাশেই 5 মিনিট দূরত্বেই একটা হসপিটাল ছিল। কলিকে একটা কেবিনে নিয়ে শুয়ে দিতেই ডক্টর আসলো। ডক্টর কলির মাথায় ব্যান্ডেজ করে দিল। ঈশান পুরো পাগল হয়ে যাচ্ছে মেয়েটার এই অবস্থা দেখে। এরই মাঝে ঈশান কলির আব্বু আম্মুকে কল করে দিয়েছে, আর বন্ধুদেরও কল করে দিয়েছে। কিছুক্ষণ পর ওরা চলে আসে। এরই মাঝে ডক্টর বেরিয়ে আসলো আর বলতে লাগলো, ডোন্ট ওয়ারি, ঘন্টাখানেকের মধ্যে ওনার জ্ঞান ফিরে আসবে। হঠাৎ করে মাথায় আঘাত পেয়েছে, তাই সেন্সলেস হয়ে গেছিল। ভয়ের কোনো কারণ নেই। ঈশানের চোখ দিয়ে শুধু পানি পড়ে যাচ্ছে। কিছুক্ষণ যাবৎ মেহেদি শুভ ওকে বোঝালো, কিন্তু ঈশান কোনো কথা বলল না, শুধু কেঁদেই চলেছে। ঘন্টা 2 পর কলির জ্ঞান ফিরতেই ও উঠে বসলো। আব্বু আম্মু গিয়ে কলির সাথে কথা বললে মেয়েটা শুধু ঈশানের কথাই জিজ্ঞেস করলো। কলির আব্বু আম্মু বাইরে আসতেই ঈশানকে জানালো। তখনও তাড়াহুড়ো করে কেবিনে ঢুকলো। ঈশানকে দেখেই কলি উঠে বসার চেষ্টা করলো। ঈশান কলির পিঠের নিচে বালিশ দিয়ে ওকে বসিয়ে দিল। তারপর ওর সামনে বসে একটা হাত 2 হাতের মুঠোয় নিয়ে চুমু খেলো। কলি শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। ছেলেটা বড্ড পাগলামি করছে, সেটা কলির আব্বু আম্মুর কাছে শুনেছে। এবারও ঈশান কলির হাতটা ধরে বাচ্চাদের মতো ফুপিয়ে কেঁদে উঠল। সাথে সাথে কলি কিছুটা এগিয়ে এসে ঈশানের চোখের পানি মুছে দিতেই ঈশান কলিকে জাপটে জড়িয়ে ধরল আর বলতে লাগলো, নিজের ইচ্ছায় বিয়ে করেছেন, এখন আবার নিজের ইচ্ছে চলে যেতে চাইছেন। আব্বু আম্মু আমাকে ছেড়ে চলে গেছে, আর আপনিও আমাকে। কথাটা বলতেই কলি ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, ধুর পাগল, সামান্য একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হঠাৎ করে মাথায় লাগাতে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, তার জন্য এরকম ভয় পাওয়া লাগে। শোনো পিচ্ছি বল, আমি তোমাকে রেখে কোথাও যাচ্ছি না। তুমি শুধু শুধু কান্না করছো, শোনো প্লিজ জানটা, কান্না থামাও। ঈশান কান্না থামালো। তারপর কলি ওকে ছাড়িয়ে নিয়ে চোখের পানি মুছে দিল। এবার ঈশান কলির সারা মুখে চুমু দিল। আবেশে কলি চোখ জোড়া বন্ধ করে নিয়েছে। এত সহজে কলি ঈশানের ভালোবাসা পেয়ে যাবে ভাবতেও পারেনি। কলি ঈশানকে শান্ত করতে ওর শার্টের কলারটা 2 হাতে খামচে ধরে দুজনের 4 ঠোঁট এক করে দিল।
কলির হঠাৎ এমন কাজে এবার ঈশান কিছুটা শান্ত হলো। ঘটনাটা বুঝে উঠতেই ঈশান কলির কোমর জড়িয়ে ধরে রেসপন্স করতে লাগলো। যাই হোক, আজকের গল্পটা এ পর্যন্ত শেষ করছি। দুজনের ভালোবাসাটা পূর্ণতা পেয়েছে, আর ঈশান বুঝে গেছে ওর ভালোবাসাটা কলির মাঝে। এবার স্বামী স্ত্রীর মাঝে কি হবে সেটা আপনারা খুব ভালো করেই জানেন। তাই তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।